তো জরুরি কোর্স একটু বেশি, কারণ এমসিকিউ ছোট ছোট দেখছি। আমি একটু জুম করবো। তারপরে তো ডাক্ট কর না, তুমি করে নিতে পারো। তুই আমি তো সাথে রে এটা কি? এটি তুমি না নিমুনি সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নচারী শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, শুক্রিয়া ফর এভরিথিং, শুক্রিয়া ফর এভরিথিং. Right now I'm physically fit and mentally cool, and that's why today I have come to the live. So right now, those who are watching this live session, first of all, please share this live program with your friends and also your colleague and job candidates. Is because of right now we are going to talk about a very important topic that might be helpful for your upcoming journey. সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা যারা এই মুহূর্তে আমাকে দেখছেন তারা আমাকে একটু জানাবেন সবকিছু ঠিকঠাক আছে কিনা। ধারাবাহিকভাবে লার্নিং স্কুলের ফ্রি ক্লাসের ধারাবাহিকতা বজায় রাখার উদ্দেশ্যে আজকে আরও একটি চমৎকার ক্লাস নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। অ্যান্ড আজকে আমরা কিন্তু যেটা করতে চাই সেটা হচ্ছে আমরা যেটা করব আলহামদুলিল্লাহ, যেটা আগে কখনো লার্নিং স্কুলে হয়নি, সেটা কি দেখেন, আমরা আজকে বিগত প্রায় 10 বছরের যত কোয়েশ্চেন এসেছে পরীক্ষার মধ্যে, যারা প্রাইমারিতে বিশেষ করে পরীক্ষা দিবেন, এছাড়াও বিসিএস কোয়েশ্চেন থেকে শুরু করে আদার্স সকল ধরনের কোয়েশ্চেন নিয়ে আজকে আমরা অ্যানালাইসিস করব। বাট ফার্স্ট অফ অল আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে লাইভটা একটু শেয়ার করে দিতে হবে। অ্যান্ড সব কিছু ঠিকঠাক আছে কি না কাইন্ডলি আমাকে একটু জানাতে হবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ ফর কামিং।
অলরেডি অনেকেই চলে আসছেন, থ্যাংক ইউ সো মাচ। সব কিছু ক্লিয়ার, তাই নয় কি? ওকে, থ্যাংক ইউ। হাউ আর ইউ স্যার? ইয়া, আই এম ফাইন, আলহামদুলিল্লাহ। আই এম কিপিং রিয়েলি কুল টুডে। ওয়েল, এভরিথিং ইজ ওকে। ওকে, দীপ্র শিকদার, এভরিথিং ইজ ওকে, অল ওকে, থ্যাংক ইউ সো মাচ। আজকে আমরা যেটা করব প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা যেটা করব সেটা হইল আমাদের যে জব ইংলিশ বইটা আছে, এই জব ইংলিশ বই থেকে আমরা আমাদের বিসিএস এর কোয়েশ্চেন থেকে শুরু করে অন্যান্য কোয়েশ্চেন, বিশেষ করে প্রাইমারির যেই প্রশ্নগুলো আছে সবগুলো ব্যাখ্যা করে করে বুঝিয়ে দিব, কারণ আমরা জানি এক্সপ্লেনেশন থেকে হিউজ কোয়েশ্চেন আসে। একটা প্রশ্ন কিভাবে পড়তে হয়, কিভাবে পড়লে ভালো করবেন, সেগুলো নিয়ে আজকে আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা। তাই প্রথমে আমার সাথে সবাইকে যুক্ত হয়ে যেতে হবে, সবাইকে মেনশন করে দিতে হবে, এবং একটু কষ্ট দিব আপনাকে, সেটা হচ্ছে লাইভটা একটু শেয়ার করে দিবেন। একটু কষ্ট দিব, লাইভটা শেয়ার করে দিয়ে আপনারা একটু শেয়ার ডান লিখবেন। লাইভটা একটু শেয়ার করে দিবেন, একটু শেয়ার ডান লিখবেন, আর কিচ্ছু লাগবে না। ওকে, থ্যাংক ইউ। সবাই একটু কাইন্ডলি লাইভটা শেয়ার করে দিয়ে আমাকে একটু ডান লেখেন, তারপরে আমরা ক্লাসটা শুরু করে দিব। সবাই ঝটপট একটু লাইভটা শেয়ার করে দিবেন। আজকের ইংরেজি ক্লাসে সর্বাধিক শিক্ষার্থী জয়েন করবেন এমনটা আশা করছি। এ যাবৎকাল পর্যন্ত যেটা হয়নি, দেখি 1500 শিক্ষার্থী জয়েন করানো যায় কি না। যাবে কি? কি বলেন আপনারা? যাবে কি না বলেন তো একটু? যাবে? সম্ভব? সোহান স্যারের জন্য একটু সম্ভব? কি বলেন? একটু দ্রুত জয়েন হয়ে যান, সব কিছু ঠিকঠাক আছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। তাহলে আমি একটু মূল আলোচনায় চলে যাই। ওকে, চলেন মূল আলোচনায় চলে যাই। এর আগের ক্লাসে আমরা যেটা করেছিলাম, এই যে নাউন চেনার উপায় আমরা কিন্তু শিখেছিলাম। আপনাদের কি মনে আছে কি না? আমরা সর্বশেষ যেটা পড়েছিলাম সেটা ছিল এরকম যে ভিপির পরে সর্বদাই নাউন বসে। একটু টুকটাক বাকি ছিল, সেগুলো একটু বলে দিব। প্রিভিয়াস ক্লাসে আমি এরকম বলেছিলাম ভিপির পরে নাউন বসে, পিতে ছিল প্রিপোজিশন। ভিপি, এই যে আজকে যে ভিপিটা নির্বাচন হইল, গতকাল ভিপি নির্বাচন হইল, ভিপির পরে নাউন বসে, ভিতে হচ্ছে ভার্ব আর পিতে হচ্ছে প্রিপোজিশন। এরকম কিছু টেকনিক আপনাদের সাথে আমি শেয়ার করেছিলাম গত ক্লাসে। কি বলেন? সেগুলো তো বুঝেছিলেন। বলেছিলাম এরকম যে ভিপির পরে নাউন বসে, ভিপিতে, পিতে ছিল প্রিপোজিশন অ্যান্ড ভিতে ছিল ভার্ব। এগুলো নিয়ে আমরা বিগত ক্লাসে কথা বলেছি। বাট আজকে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, একটা আর্টিকেলের সিকোয়েন্স। খেয়াল করবেন, এই তথ্যটা একটু সবাই লিখে রাখবেন যে আর্টিকেলের পরে যদি একটি শব্দ থাকে তাহলে নাউন হয়। এই সিকোয়েন্সটা মনে রাখবেন, এটা দিয়ে প্রচুর পরিমাণ প্রশ্ন হয়। আর্টিকেলের পরে যদি দুইটা ওয়ার্ড থাকে তাহলে আগেরটা অ্যাডজেক্টিভ হয়, পরেরটা কি হয়? নাউন হয়। আর্টিকেলের পরে যদি তিনটা ওয়ার্ড থাকে তাহলে আগেরটা অ্যাডভার্ব হয়, তার আগেরটা অ্যাডজেক্টিভ হয়, তারপরেরটা নাউন হয়। যেগুলো বাকি ছিল সেগুলো বলবো অ্যান্ড দেন আমরা কথা বলবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটু খেয়াল করেন। প্রথমত এটা মনে রাখবেন, এই আর্টিকেলের যেই সিকোয়েন্সটা আছে এটা একটু মনে রাখবেন। দেখেন কি বলেছি, আর্টিকেলের পরে যদি একটি ওয়ার্ড থাকে তাহলে সেটাকে আমরা নাউন বলবো। আর্টিকেলের পরে যদি দুইটি ওয়ার্ড থাকে তাহলে ডান পাশেরটাকে নাউন বলবো, তার আগেরটাকে অ্যাডজেক্টিভ বলবো। আর্টিকেলের পরে যদি তিনটি ওয়ার্ড থাকে তার আগেরটাকে নাউন বলবো, তার আগেরটাকে আমরা অ্যাডজেক্টিভ বলবো, তার আগেরটাকে আমরা অ্যাডভার্ব বলবো। বুঝাইতে পারছি ব্যাপারটা? একটা উদাহরণ দেওয়া যাক, চলেন একটি উদাহরণ দেওয়া যাক। যেমন আমি যদি বলি এ পেন, তারপর এরকম আমরা বলতে পারি এ কালারফুল পেন, এ কালারফুল পেন। তারপর আমরা বলতে পারি এ ভেরি কালারফুল পেন, এ ভেরি কালারফুল পেন, এ ভেরি কালারফুল পেন। দেখেন এরকম করে সারাদিনই কিন্তু আমরা বলতে পারবো ইনশাআল্লাহ তাআলা, সারাদিনই বলতে পারবো। এতটুকু সবার ক্লিয়ার কিনা কাইন্ডলি একটু জানাবেন। আর আপনারা যারা পরবর্তীতে ক্লাসে যুক্ত হচ্ছেন প্রিয় ভাই বোনেরা, তাদেরকে বলবো অবশ্যই লাইভটি শেয়ার করে আপনার বন্ধুদেরকে, আপনার কলিগদেরকে এখানে আসার সুযোগ করে দিবেন। ঠিক আছে, অবশ্যই ভালো কিছু হবে। দেখেন ভালো করে খেয়াল করেন, আমি কিন্তু আগেই বলেছি আজকে আমরা বিগত 10 বছরের কোয়েশ্চেন অ্যানালাইসিস করব ইনশাআল্লাহ তাআলা। আর্টিকেলের পরে যদি একটা ওয়ার্ড থাকে, দেখেন পেন, তাহলে পেনটা হচ্ছে নাউন। আর্টিকেলের পরে দুইটা ওয়ার্ড থাকলে ডান পাশেরটা নাউন, তার আগেরটা অ্যাডজেক্টিভ। দেখেন পেনকে মডিফাই করতেছে কালারফুল, রঙিন, এই অ্যাডজেক্টিভটা। আর্টিকেলের পরে তিনটা ওয়ার্ড থাকলে এই যে একটা হচ্ছে নাউন, নাউনকে মডিফাই করবে তার আগেরটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভকে মডিফাই করবে অ্যাডভার্ব। তার মানে নাউনকে মডিফাই করে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভকে আর্টিকেল, নাউনকে মডিফাই করে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভকে আর্টিকেল, অ্যাডভার্ব, অ্যাডভার্বকে আবার আর্টিকেল। এইভাবে সারাদিনই কিন্তু একজন আরেকজনকে মডিফাই করবে। এখন এইখান থেকে কীরকম প্রশ্ন আসবে আমি আপনাকে দেখাই, দাঁড়ান একটু।
একটু দেখাই, তার আগে আমাকে বলবেন এই অংশটুকু আপনাদের লেখা হয়েছে কিনা, একটু বলবেন এই অংশটুকু আপনাদের লেখা হয়েছে কিনা। আমি আপনাদের কাছে একটা জিনিস চাচ্ছি, সেটা হচ্ছে এই 1500+ শিক্ষার্থী জয়েন করবেন আপনারা, এটা আমি আশা করছি। আর আপনারা মিনিমাম 1000 শেয়ার করবেন, খুব বেশি বলি নাই, মাত্র 1000 শেয়ার করবেন। দেখেন একটু আমাকে জানাবেন সবকিছু বুঝতে পেরেছেন কিনা, এতটুকু লেখা হয়েছে কিনা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ ভালো করে খেয়াল করবেন, এইরকম প্রসেসে কিন্তু হিউজ কোয়েশ্চেন আসবে পরীক্ষাতে, তার বাস্তব প্রমাণ আমি একটু পরে দেখাবো। আর্টিকেলের পরে একটা ওয়ার্ড থাকলে নাউন বলবেন, আর্টিকেলের পরে 2টা ওয়ার্ড থাকলে একটা নাউন একটা অ্যাডজেক্টিভ, 3টা থাকলে নাউন অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব, 4টা থাকলেও হতে পারে নাউন অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব অ্যাডভার্ব। ওকে, কমপ্লিট? সবার এতটুকু কমপ্লিট কি না একটু কাইন্ডলি একটু জানাবেন, সবার এতটুকু কমপ্লিট কি না। ক্লাসগুলো ইউটিউবে চাই স্যার, অবশ্যই পাবেন। রবিউ মশিউর রহমান মঞ্জু ভাইয়া, আপনি বলেছেন ক্লাসগুলো ইউটিউবে চান, অবশ্যই ক্লাসগুলো ইউটিউবে পেয়ে যাবেন ইনশাল্লাহ, ক্লাসগুলি ইউটিউবে পেয়ে যাবেন, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই, ক্লাসগুলি ইউটিউবে পেয়ে যাবেন। এখনও কিন্তু অনেকে শেয়ার করেন নাই, এটা কিন্তু আশা করব না, অবশ্যই শেয়ার করবেন, কাইন্ডলি অবশ্যই শেয়ার করবেন। চলেন চলেন তাহলে আপনাকে দেখাই একটা গুরুত্বপূর্ণ, একটা লাখ টাকা দামের একটা কথা বলবো আপনাকে, লাখ টাকা দামের। এই যে আর্টিকেল জিনিসটা কোথায় বসে জানেন? এই আর্টিকেল জিনিসটা কোথায় বসে মনে রাখবেন, আর্টিকেল বসে নাউনের জন্য, নাউনের আগে। কখনোই আর্টিকেল নাউন ছাড়া বসতে পারে না। যখন আপনি আর্টিকেল বসাবেন তারপরে অবশ্যই একটা নাউন থাকতে হবে। হ্যাঁ, মাঝে মাঝে আমরা আর্টিকেলের পরে সরাসরি নাউন নাও পেতে পারি, কিন্তু প্রকৃতভাবে আর্টিকেল সর্বদাই নাউনের জন্য বসে এবং নাউনের আগে বসে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সর্বদাই আর্টিকেল নাউনের আগে বসে। এখন একটা চাঞ্চল্যকর তথ্য দিব, কোন নাউনের আগে বসে? কমন নাউনের আগে বসে। আর্টিকেল সারা জীবন এই কমন নাউনের আগে বসে, এত কিচ্ছু দরকার নাই, খুচরা কোনো পড়া নাই, পাইকারি পড়া, বুঝতে পারছেন? আর্টিকেল নাউনের জন্য বসে, নাউনের আগে বসে। যদি আপনি কোনো নাউনের আগে আর্টিকেল বসান, ওই নাউনটা যেটাই থাকুক না কেন ওইটা 100% কমন নাউন হয়ে যাবে। একটা উদাহরণ আপনাকে দিই, যেমন আপনাকে যদি বলি, কথার কথা যদি এরকম একটা উদাহরণ দিই, একটা উদাহরণ আপনাকে দিই, সেটা হচ্ছে ধরেন গ্যাপের পরে আমি লিখলাম যে ওয়াটার ইজ ভেরি ক্লিয়ার, পানি খুবই পরিষ্কার। ওয়াটার ইজ ভেরি ক্লিয়ার, পানি খুবই পরিষ্কার। আবার লিখলাম ওয়াটার অফ গঙ্গা, আবার লিখলাম ওয়াটার অফ গঙ্গা ইজ স্যাক্রেড, অর্থাৎ গঙ্গার পানি পবিত্র। কি বলেছি? গঙ্গার পানি পবিত্র। একটা কথা বলেছি, খাতার মধ্যে নোট করে রাখবেন, যাদের সামনে খাতা আছে, প্রিয় ভাই বোনেরা, যাদের সামনে খাতা আছে তাদেরকে এক্সট্রা থ্যাংক ইউ, হৃদয়ের গভীর থেকে আপনাদের জন্য ভালোবাসা। কারণ শুধু পড়লেই হবে না, বরং আপনাকে কিন্তু অবশ্যই কি করতে হবে? অবশ্যই আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে নোট করতে হবে। শোনেন, আমরা আপনাদের প্রতি কি পরিমাণ ডেডিকেশন থাকলে এই লোডশেডিংয়ের মধ্যে ক্লাস নিতে পারি একটু চিন্তা করেন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের এখানে এখন লোডশেডিং চলতেছে, বাট আমাদের ক্লাস কিন্তু থেমে নাই। তাহলে আপনি একটা শেয়ার করলে খুব বেশি কষ্ট হবে না। আমরা যদি কষ্ট করে আপনাদের ক্লাস নিতে পারি, আমরা যদি কষ্ট করে আপনাদের জন্য লোডশেডিংয়ের মধ্যে ক্লাস আসতে পারি, আপনারা একটা শেয়ার করতে পারবেন না? অবশ্যই পারবেন। সবার সামনে নিশ্চয়ই খাতা আছে, সবার সামনে নিশ্চয়ই কি আছে? খাতা আছে। ওকে, সবার সামনে নিশ্চয়ই খাতা আছে। থ্যাংক ইউ সো মাচ। ওকে, ঠিক আছে, সবাই লিখছেন না? দেখেন একটু খেয়াল করেন, আমি যেটা বললাম একটু আগে যে আর্টিকেল টোটালি বসে কমন নাউনের আগে। তাহলে এই যে ওয়াটার, এই পানি, এই পানি বলতে আমরা কোন পানিকে মিন করতেছি? এই পানি বলতে পৃথিবীর সকল পানিকে মিন করতেছি, এই জন্য এখানে কোনো আর্টিকেল হবে না। যখনই আমরা বলতেছি ওয়াটার অফ গঙ্গা, তখন আমরা গঙ্গার পানিকে মিন করতেছি। কি করতেছি? গঙ্গার পানিকে মেন করতেছি। এখন কিন্তু আমি পানিকে গুনতেছি, গঙ্গার পানি, পদ্মার পানি, যমুনার পানি, ব্রহ্মপুত্রের পানি, দেখছেন? তার মানে পানিকে গোনা যাচ্ছে এখন, তার মানে এখানে আর্টিকেল দিয়ে দেওয়া লাগতেছে। তার মানে ওয়াটারটা আগে থেকেই কি নাউন ছিল? ম্যাটেরিয়াল নাউন ছিল। যখন ভাই আমি আর্টিকেল দিয়ে বসাইলাম তখন এই বাবাজি কমন নাউন হয়ে গেল। তার মানে
আর্টিকেলের পরে সর্বদাই 100% কমন নাউন বসে। এতটুকু সবার ক্লিয়ার কি না? এতটুকু সবার ক্লিয়ার কি না একটু জানাবেন। এতটুকু সবার ক্লিয়ার? ওকে, এতটুকু সবার ক্লিয়ার তো নাকি? কি বলেন? এতটুকু সবার ক্লিয়ার? ওকে, থ্যাংক ইউ সো মাচ, এতটুকু ক্লিয়ার। চলেন এখন একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখাবো। একটা মাত্র প্রশ্ন করে কিভাবে, একটি প্রশ্ন করে কিভাবে নাউন খুঁজে পাবেন, একটি প্রশ্ন করে কিভাবে নাউন ফ্রেজ খুঁজে পাবেন, একটি প্রশ্ন করে কিভাবে নাউন ক্লজ খুঁজে পাবেন, মাত্র 2 মিনিটের মধ্যে আমি আপনাকে শেখায়া দেব। সবাই তো রেডি? আর ইউ রেডি ফর দ্যাট? বুঝতে পেরেছেন? দেখেন একটি নাউন কিভাবে খুঁজে বের করবেন, নাউন ফ্রেজ খুঁজে বের করবেন কিভাবে, নাউন ক্লজ খুঁজে বের করবেন কিভাবে, এটা আমি একটু বুঝিয়ে দিয়েই আমরা কিন্তু মূল আলোচনা মানে হচ্ছে এমসিকিউতে চলে যাব। এইটুকু জাস্ট একটু বুঝিয়ে দিব, এমসিকিউতে চলে যাব। আসেন দেখাই। তার আগে আপনি এই ফ্রেজ অ্যান্ড ক্লজের পার্থক্যটা একটু দেখে নেন। ফ্রেজ অ্যান্ড ক্লজের পার্থক্যটা হালকা করে আপনাকে একটু দেখিয়ে দিই, তাহলে বলতে সুবিধা হবে। শোনেন, ফ্রেজ হচ্ছে আ গ্রুপ অফ ওয়ার্ড। ফ্রেজ কি বলেন? আ গ্রুপ অফ ওয়ার্ডস। ঠিক আছে, ফ্রেজ হইতেছে এ গ্রুপ অফ ওয়ার্ডস যেখানে কোনো সাবজেক্ট থাকবে না, নো সাবজেক্ট এবং নো ফাইনাইট ভার্ব। আর ক্লজ কি? এটাও একটা গ্রুপ অফ ওয়ার্ডস, আ গ্রুপ অফ ওয়ার্ডস। এটাও কিন্তু একগুচ্ছ শব্দ, কিন্তু যেখানে আপনি একটা সাবজেক্ট পাবেন এবং আপনি কি পাবেন বলেন? একটা ফাইনাইট ভার্ব পাবেন। ওকে, তার মানে সহজ করে যদি আমি বলি, দাদা আমি যদি সহজ করে বলি, ইংরেজি বইটা থেকে সিরিয়ালি পড়াবেন? এক্স্যাক্টলি, নাবিল স্টক, ইউ আর অ্যাবসলিউটলি রাইট। আমি এখন নাউনটা কিভাবে দ্রুত বের করা যায় বাক্য থেকে, কিভাবে নাউন ফ্রেজটা দ্রুত বের করবেন বাক্য থেকে, কিভাবে নাউন ক্লজটা দ্রুত বের করবেন বাক্য থেকে, সেটা শিখিয়েই আমি আমাদের জব ইংলিশ বইটাকে ফলো করব। প্রত্যেকটা কোয়েশ্চেনকে অ্যানালাইসিস করব। বিগত 10 বছরে প্রাইমারিতে যত কোয়েশ্চেন এসেছে আজকে আমরা সেটা দেখব। সো ধৈর্য ধরে ক্লাসটা করবেন ইনশাল্লাহ তাআলা। স্যার বোর্ড ঠিক করুন, হোয়াইট বোর্ড অনেক লাফাচ্ছে। ওই যে আমি বললাম একটু লোডশেডিংয়ের কারণে প্রবলেম হচ্ছে আই থিঙ্ক। আসেন তাহলে ফ্রেজ অ্যান্ড ক্লজের ভেতরে যেই পার্থক্যটা রয়েছে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ফ্রেজ ইজ আ গ্রুপ অফ ওয়ার্ডস, অর্থাৎ ফ্রেজ হচ্ছে একটা শব্দগুচ্ছ, ক্লজও হচ্ছে একটা শব্দগুচ্ছ। ফ্রেজ অ্যান্ড ক্লজের প্রধান মিল কোথায়? দুটোই শব্দগুচ্ছ। পার্থক্য কোথায়? ফ্রেজের মধ্যে সাবজেক্টও থাকে না এবং কি ফাইনাইট ভার্বও থাকে না, কিন্তু ক্লজের ভেতরে সাবজেক্টও থাকে এবং ফাইনাইট ভার্বও থাকে। আসেন আপনাকে দেখাই বিষয়টা কি। আসেন মজা করে শিখবো একটা বাক্য দিয়ে, জাস্ট একটা বাক্য দিয়ে। আপনি শুধু যেটা করবেন এই ভার্বকে কিভাবে, আসেন দেখাই, একটু মজা করে দেখাই ভালো করে। ওকে আসেন, আমরা লিখলাম উই ফ্লাই কাইট। এই টেকনিকটা কেমন লাগবে বা কেমন লাগে এটা আমাকে জানাবেন। উই ফ্লাই কাইট, আমরা ঘুড়ি উড়াই। তারপর বলবো আই হ্যাভ আ পেন, আমার একটি কলম আছে। তারপর বলতে পারি আই নো হোয়ার হি লিভস, আমি জানি সে কোথায় বাস করে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কারেন্ট না থাকার কারণে সমস্যা হচ্ছে, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আপনারা যদি একটু আমার দিকে তাকান তাহলে বুঝতে পারবেন যে আই এম ভেরি মাচ ডেডিকেটেড right now is because of you guys are the best supporter of mine, and that's why I have come here for taking a live class. Otherwise I never come these kinds of places right now, you know, and that's why একটু hold your horses, একটু ধৈর্য ধরেন আর আমার পড়ায় আসেন। একটু সমস্যা হতেই পারে, খেয়াল করেন। উই ফ্লাই কাইট, আপনি শুধু এই ভার্বকে দুইটা জিনিস দিয়ে প্রশ্ন করবেন। ভার্বকে আপনি কি দিয়ে প্রশ্ন করবেন অথবা কাকে দিয়ে প্রশ্ন করবেন, মাঝে মাঝে কিসের দিয়েও প্রশ্ন করতে পারেন। খেয়াল করেন কয়টা জিনিস বলেছি, শর্টকাট টেকনিক। দেখেন এই ভার্বটাকে আপনি কি দিয়ে কোয়েশ্চেন করবেন, কাকে দিয়ে কোয়েশ্চেন করবেন, কিসের দিয়ে কোয়েশ্চেন করবেন। যদি সরাসরি উত্তর পাওয়া যায় এবং উত্তর যদি একটা হয় ওটা নাউন। কি বলছি? একটি বাক্যের ভার্বকে যদি কি, কাকে বা কিসের দ্বারা জিজ্ঞাসা করেন, সরাসরি যদি উত্তর পাওয়া যায় তাহলে সেটা হলো একটা নাউন।
একটা ওয়ার্ড থাকলে নাউন, একাধিক ওয়ার্ড থাকলে সেখানে যদি সাবজেক্ট ভার্ব না থাকে তাহলে তাহলে ওটা ফ্রেজ হবে। একাধিক ওয়ার্ড থাকলে সাবজেক্ট ভার্ব থাকলে ওটা কি হবে? ক্লজ হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দের দিকে তাকান। এখন আপনি এই দিকে একটু তাকাবেন খুব মনোযোগ দিয়ে। উই ফ্লাই কাইট ভার্বকে জিজ্ঞাসা করেন আমরা ওড়াই, জিজ্ঞাসা করেন আমরা ওড়াই, জিজ্ঞাসা করেন তো উই ফ্লাই কাইট আমরা ওড়াই, জিজ্ঞাসা করেন আমরা কি উড়াই, এটাকে জিজ্ঞাসা করেন কি দিয়ে জিজ্ঞাসা করেন তো আমরা কি উড়াই, উত্তর আসতেছে আমরা ঘুড়ি উড়াই। তাহলে একটা ওয়ার্ড আসছে উত্তর, তাইলে এটা একটা নাউন, এটা জাস্ট একটা ওয়ার্ড আসছে, এটা একটা নাউন। ভালো করে খেয়াল করবেন। আবার দেখেন আমার আছে, প্রশ্ন করেন আবার কি দিয়ে প্রশ্ন করেন আমার আছে, আমার কি আছে। দেখেন আমার আছে একটি কলম, একটি কলম আছে, তাহলে একাধিক ওয়ার্ড পাইছেন। আচ্ছা এটাকে আমি রেড লিখি, রেড, এ রেড পেন। তাহলে আমার আছে, আমার কি আছে, একটি লাল কলম আছে। তাহলে এই যে আমি এখানে লিখলাম এ রেড পেন, একটি লাল কলম আছে। তাহলে আপনি হ্যাভকে কি দিয়ে জিজ্ঞাসা করার পর উত্তর পেয়েছেন এ রেড পেন। তাহলে এখানে কিন্তু কোনো সাবজেক্ট এবং ভার্ব নাই, তার মানে এইটা একটা ফ্রেজ এবং এইটার নামই হইতেছে নাউন ফ্রেজ। আবার জিজ্ঞাসা করেন তো এটাকে, আবার এটাকে জিজ্ঞাসা করেন, আসেন আমি জানি, জিজ্ঞাসা করেন আবার জিজ্ঞাসা করেন আমি জানি, আমি কি জানি, উত্তর আসতেছে আমি জানি যে সে কোথায় বাস করে, সরি হোয়ার হি লিভস। আমি জানি সে কোথায় বাস করে, এই যে হোয়ার হি লিভস, আমি এটা জানি। তাহলে এখানে কি আছে দেখেন, এখানে সাবজেক্টও আছে, এখানে ভার্বও আছে। তাইলে এটা কি? এইটা একটা ক্লজ এবং এর নাম হচ্ছে নাউন ক্লজ। এতটুকু সবার ক্লিয়ার কিনা একটু আমাকে জানাবেন, এতটুকু সবার ক্লিয়ার কিনা। আমি আবারও বলতেছি, একটি বাক্যের ভার্বকে যদি আমরা কি বা কাকে বা কিসের দ্বারা জিজ্ঞাসা করি, উত্তর যদি একটা আসে তাহলে এটা নাউন হবে। উত্তর যদি দাদা দুইটা আসে, তিনটা আসে এবং সেখানে যদি সাবজেক্ট ভার্ব না থাকে তাহলে এটা নাউন ফ্রেজ হবে। উত্তর যদি তিনটা আসে ওইটার মধ্যে যদি সাবজেক্ট ভার্ব থাকে ওইটা নাউন ক্লজ হবে। কথা কি বুঝতে পেরেছেন? আমার কথা কি বুঝতে পেরেছেন কি না একটু কাইন্ডলি জানাবেন। দেখছেন একটা কোয়েশ্চেন দিয়ে আমরা জাস্ট ভার্বকে প্রশ্ন করে আমি একাধারে নাউন খুঁজে পেতে পারি, একাধারে নাউন ফ্রেজও খুঁজে পেতে পারি, একাধারে আমি নাউন ক্লজও খুঁজে পেতে পারি, তাই নয় কি? আরেকবার বলবো, আচ্ছা আরেকবার বলছি, দেখেন খেয়াল করেন। ধরেন আমি লিখলাম, আরেকটা উদাহরণ দিলাম, আই প্লে ক্রিকেট। আরেকটা উদাহরণ দিই সবার উদ্দেশ্যে, আই প্লে ক্রিকেট। একটা করে বলি, আই প্লে ক্রিকেট, আই প্লে ক্রিকেট। তারপর জিজ্ঞাসা করি, আই নো আ ব্রিলিয়ান্ট বয়। খেয়াল করেন, আই নো আ ব্রিলিয়ান্ট বয়। আরেকটা উদাহরণ দিচ্ছি, আই নো আ ব্রিলিয়ান্ট বয়। তারপরটা প্রশ্ন করেন, আরেকটা কি করি, আই নো হু লাভস ইউ। আই নো, এভাবে না দিই, একটু আগে যেটা দিয়েছিলাম, আই নো হোয়ার হি লিভস, এটাকে আমরা আগেরটাই রাখলাম বোঝানোর সুবিধার্থে। সুপ্রিয় শিক্ষার্থী ধৈর্য ধরে দেখেন, এখানকার ক্রিকেটটা কোন পার্টস অফ স্পিচ, ব্রিলিয়ান্ট বয় কোন পার্টস অফ স্পিচ, হোয়ার হি লিভস কোন ধরনের ক্লজ। একটু ভালো করে খেয়াল করবেন, একটু ভালো করে খেয়াল করবেন। আমি আস্তে আস্তে বলবো, খুব বেশি তাড়াহুড়া করব না। আসেন দেখেন, আমি বলতে চাচ্ছিলাম যে একটি বাক্যের ভার্বকে আপনি তিনটা জিনিস দিয়ে জিজ্ঞাসা করবেন। এক নম্বর হচ্ছে কি, দুই নম্বর হচ্ছে কাকে, তিন নম্বর হচ্ছে কিসের। আসেন তো দাদা জিজ্ঞাসা করি, আই প্লে, আমি খেলি, আমি কি খেলি। দেখছেন উত্তর আসছে ক্রিকেট খেলি। কয়টা উত্তর পাইছেন? একটা। ওই যে বললাম একটা উত্তর পাইছেন মানে ওইটাই হইতেছে নাউন। একটা উত্তর পাইছেন মানে ওইটা হইল নাউন, ওইটা হইল নাউন। আবার জিজ্ঞাসা করেন, আই নো, আমি চিনি। জিজ্ঞাসা করেন কি চিনি, উত্তর নাই, কিন্তু আমি চিনি
এই যে কাকে দিয়ে জিজ্ঞাসা করেন তো, একটু কাকে দিয়ে জিজ্ঞাসা করেন তো, কাকে? আমি চিনি, আমি কাকে চিনি? আমি একটা ব্রিলিয়ান্ট বয়কে চিনি, একটা মেধাবী ছেলেকে চিনি। তাহলে দেখেন এখানে কয়টা ওয়ার্ড আছে? একটা, দুইটা, তিনটা। তাহলে এটা শুধু নাউন না, এটা নাউন ফ্রেজ। কেন বলেন তো? কারণ এখানে সাবজেক্টও নাই, ভার্বও নাই, কিন্তু ডিরেক্ট উত্তর আসছে দাদা। তাহলে এটা হইতেছে কি? তাইলে এটা হইতেছে একটা নাউন ফ্রেজ। কথা কি বুঝে আসছে? কথা কি বুঝে আসছে? আরেকবার দেখেন, এইটা দেখেন, আই নো, আমি জানি। আমি কি জানি বা আমি কি চিনি? আমি চিনি যে সে কোথায় বাস করে, আমি এটা চিনি। তাহলে এই নদিয়া নরে প্রশ্ন করলাম, ডিরেক্ট উত্তর পাইলাম এইটুকু। তাহলে এটা বিশাল একটা অংশ, অনেকগুলো গ্রুপ অফ ওয়ার্ডস, বাট এখানে একটা সাবজেক্ট আছে এবং একটা ভার্ব আছে, যেরকমটা এখানে ছিল না। এখানে সাবজেক্ট ও ভার্ব না থাকার কারণে এটাকে আমরা নাউন ফ্রেজ বলতেছি, আর এখানে সাবজেক্ট ও ভার্ব থাকার কারণে আমি নাউন ক্লজ বলতেছি। তার মানে দিন শেষে আমি একটা কোয়েশ্চেন করে তিনটা জিনিস পাইতেছি, নাউনও পাইতেছি, নাউন ফ্রেজও পাইতেছি, আবার নাউন ক্লজও পাইতেছি। কথা কি বুঝতে পেরেছেন? কথা কি বুঝতে পেরেছেন? কথা কি বুঝতে পেরেছেন? আপনারা কি আমার কথা বুঝতেছেন ভাই? কথা যদি বুঝতে পারেন তাহলে একটু রেসপন্স করবেন। আর যারা পরে এসেছেন তারা অবশ্যই লাইভটা শেয়ার করবেন। আই রিকোয়েস্ট টু অল অফ ইউ দ্যাট প্লিজ শেয়ার দিস লাইভ সেশন। অ্যান্ড অবভিয়াসলি আমরা যেহেতু এখন এই মুহূর্তে আমরা এখন আমাদের জব ইংলিশ বইয়ের প্র্যাকটিস সেশনে চলে যাচ্ছি। যাদের এই বইটা আছে তারা বইটা বের করতে পারেন, যাদের বইটা নাই তারা দ্রুত বই কিনতে পারেন। লার্নিং স্কুলের এক সেট বই আপনার চাকরির প্রস্তুতিকে আরও বেশি সহায়ক করতে পারে। লার্নিং স্কুলের এক সেট বই আপনি কিনবেন। আমরা প্রত্যেক দিন আপনাদের ফ্রি ক্লাসগুলো দিয়েই থাকবো। ফ্রিতে এবার প্রস্তুতি হবে ঝাঁকানাকা, চাকরি হবে ইনশাআল্লাহ তাআলা খুব তাড়াতাড়ি। সবাই বইটা কিনে ফেলবেন। সবাই কি বুঝতে পেরেছেন? সবার কি ক্লিয়ার? এতটুকু সবার ক্লিয়ার? জি, আকলিমা আক্তার বলতেছে ক্লিয়ার। হাসি বিশ্বাস, আপনার ক্লাস অপূর্ব, থ্যাংক ইউ সো মাচ। জি বুঝতে পেরেছি। ফারজান আক্তার জি, ইয়েস আই গেটিং ইউ, থ্যাংকস ফর ইউর ভ্যালুয়েবল কমপ্লিমেন্ট। বুঝেছি, ধন্যবাদ। ওকে, সুরাইয়া লিমা বলতেছে বুঝেছি স্যার, শেয়ার করেছি। ওকে, থ্যাংক ইউ সো মাচ। বুঝতেছি স্যার, অসংখ্য ধন্যবাদ। যদি বুঝতে পারেন তাহলে একটা প্রশ্নের উত্তর আমাকে দেন তো। সহজ একটা প্রশ্ন করি আপনাকে। রিড দ্য টেক্সট। ওকে, সো মাই কোয়েশ্চেন ইজ টু ইউ দ্যাট এখানকার টেক্সট, এই যে টেক্সট, এই ওয়ার্ডটা কোন পার্টস অফ স্পিচ? এ নাম্বারে আমি দিলাম হচ্ছে ভার্ব, আর বি নাম্বার দিলাম হচ্ছে কনজাংশন, সি নাম্বার দিলাম হচ্ছে নাউন, আর ডি নাম্বারে দিলাম হচ্ছে অ্যাডভার্ব। সো মাই ডিয়ার স্টুডেন্টস, এইটার উত্তরটা আমাকে একটু দিবেন কাইন্ডলি, এইটার উত্তরটা একটু দিবেন। বলেন, এইটার উত্তরটা একটু দিবেন কাইন্ডলি, এইটার উত্তরটা দিবেন। প্রতিদিন করতে চান? আচ্ছা, ইনশাল্লাহ প্রতিদিন করবেন, অবশ্যই করবেন। প্রতিদিন অবশ্যই ক্লাসটা করবেন, কোনো সমস্যা নাই। ক্লাস প্রত্যেক দিন হবে। সবাই একটু কাইন্ডলি আমাকে জানাবেন তো এখানে উত্তর কোনটা হবে। রিড দ্য টেক্সট, অর্থাৎ টেক্সটটা পড়ো। আমরা এরকম প্রচুর শুনেছি, তাই না? আমরা এরকম প্রশ্ন ছোটবেলা থেকেই আমরা এরকম পড়ছি, রিড দ্য টেক্সট অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। এতক্ষণ ধরে আমি যে চিৎকার চেঁচামেচি করলাম, এতক্ষণ যাবৎ আপনাকে যেটা আমি বোঝাতে চাইলাম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সেটাই আপনাকে এখন দিয়েছি। আমার ধারণা আপনারা এটা সবাই উত্তর করতে পারবেন। রিড দ্য টেক্সট, নাইস, ভেরি গুড। সবাই উত্তর করতে পারতেছেন, নাইস, ভেরি গুড। এখনো কিন্তু 1000 শেয়ার হয় নাই, এখনো 1000 শেয়ার হয় নাই ভাই। যারা পরে এসেছেন জাস্ট কিচ্ছু না, একটা শেয়ার করে দেন আর আপনার বন্ধুদেরকে এখানে মেনশন করে দেন, আর কিচ্ছু লাগবে না। বাস এই কাজটুকু করেন সোহান স্যারের জন্য, এই ছোট্ট কাজটুকু করেন। করতে পারবেন না? বলেন, করতে পারবেন না? এই ছোট্ট কাজটা একটু করেন। 1000 শেয়ার করতে চাচ্ছি, 1000 শেয়ার, আর কিচ্ছু না। 1000 শেয়ার করেন, 1000 শেয়ারটা করেন, 1000 শেয়ারটাকে 1000-এ আনেন। ওকে,
বলেন কোনটা হবে নাউন? আকলিমা আক্তার, মায়াবী রাজকন্যা, নিপা মজুমদার, পান্না আক্তার সবাই বলতেছে নাউন। হ্যাঁ, এটা আসলে নাউন। কেন বলেন তো? ওই যে আমি একটু আগে পড়াইলাম যে আর্টিকেলের পরে, একটু আগে আপনাকে দেখাইছি যে আর্টিকেলের পরে যদি একটা ওয়ার্ড থাকে ওই ওয়ার্ডটাকে আমরা নাউন বলি। তাহলে এই যে আর্টিকেল দি, এটার পরে যে টেক্সট এই ওয়ার্ডটা আছে এইটাকে আমরা কি বলবো বলেন? এটাকে কিন্তু আমরা নাউন বলবো। কি বলবো? নাউন বলবো। ওকে, ভেরি গুড, ভেরি গুড, সবাই উত্তর করতে পারতেছেন, নাইস। ওকে, থ্যাংক ইউ। তাহলে চলেন আর দেরি না করে আমরা এখন আমাদের প্রিভিয়াস কোয়েশ্চেনে চলে যাব। একদম প্রিভিয়াস কোয়েশ্চেনে চলে যাব। বিগত 10 বছরের প্রশ্ন কিন্তু আমরা এখন শুরু করব। তার আগে একটু লাইভটা শেয়ার করে দিতে হবে সবাইকে। আরেকবার রিকোয়েস্ট করতেছি, আরেকটা বার আপনারা লাইভটা শেয়ার করে দিবেন। চলেন আমরা আজকে আমরা প্রায় 80+ কোয়েশ্চেন সমাধান করার চেষ্টা করব ব্যাখ্যা সহকারে। যাদের সামনে খাতা আছে তাকে আমি বলতে চাচ্ছি প্রত্যেকটা কোয়েশ্চেনের ব্যাখ্যা, প্রত্যেকটা কোয়েশ্চেনের এক্সপ্লেনেশন খাতার মধ্যে লিখে রাখবেন। যে কোনটার ব্যাখ্যা আমরা কি দিতেছি এটা খাতার মধ্যে লিখে রাখবেন ইনশাআল্লাহ তাআলা। ওকে, চলুন তাহলে শুরু করা যায়। কি বলেন, শুরু করব কিনা? যারা পরে এসেছেন আরেকটু শেয়ার করা যায় না বলেন? এই বড় একটা পদক্ষেপের আগে একটা শেয়ার চাই, মানে 1000 শেয়ার, একটা শেয়ার। যারা শেয়ারটা করেন নাই এই বড় স্টেপের আগে শেয়ারটা করে ফেলেন, পরবর্তীতে ক্লাসটা লং টাইম দেখতে পারবেন। খাতা আছে স্যার? ওকে, থ্যাংক ইউ সো মাচ। ওকে, চলেন শুরু করি। খাতা আছে। ওকে, দেখেন, হুইচ ইজ দ্য নাউন অফ দ্য ওয়ার্ড বিউটিফুল। প্রশ্নটা খুব ভালো করে পড়বেন, মনে রাখবেন আপনার বেশিরভাগ উত্তর হয় না শুধু কোয়েশ্চেন না পড়ার কারণে। আমরা যেভাবে আপনাকে অ্যানালাইসিস করে পড়াবো সেভাবে আপনাকে কেউ পড়াবে না। তাই আমাদের যেই বইটা আপনাদের কাছে রাখা উচিত, এক সেট বই আপনার কাছে রাখা উচিত। আমরা নিয়মিত লাইভ ক্লাসের মাধ্যমে সেগুলো কিন্তু সলভ করে দেওয়ার চেষ্টা করব। পুরো জব ইংলিশ বইটাকে আজকে আমরা একদম পুরো জব ইংলিশের নাউনের যত অধ্যায় আছে সবগুলোকে একদম নারী নক্ষত্র আবিষ্কার করব। প্রথমটার উত্তর করেন মাই ডিয়ার স্টুডেন্টস। দ্য ফার্স্ট কোয়েশ্চেন ইজ টু ইউ দ্যাট হুইচ ইজ দ্য নাউন অফ দ্য ওয়ার্ড বিউটিফুল। বিউটিফুলের নাউন কি? আগে বাদ দেওয়ার শিখবেন। কি করবেন? আগে অপশনগুলো বাদ দিবেন। ভাই কি বলছি? অপশনগুলো বাদ দিবেন, সরাসরি উত্তরে যায়েন না ভাই, অপশনগুলো বাদ দেন। আসেন অপশনগুলো বাদ দিই। কিভাবে বাদ দিব? আসেন দাদা, অপশনগুলো কিভাবে বাদ দিব? নিচের কোনটা নাউন, মানে বিউটিফুলের নাউন কি? আগে বলেন বিউটিফুল কোন পার্টস অফ স্পিচ? তো বিউটিফুল কিন্তু দিস ইজ ওয়ান কাইন্ড অফ অ্যাডজেক্টিভ। সো এটা নাউন কি? এইটার নাউন কি? এইটা না, এইটা অ্যাডজেক্টিভ, এই জন্য এটা বাদ। বিউটিফুলি দিস ইজ অ্যাডভার্ব। আমরা কি জানি বলেন? এই যে আমি যা লিখতেছি এগুলো লিখে রাখবেন। অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই থাকলে ওইটা কি হয়ে যায়? ওইটা অ্যাডভার্ব হয়ে যায়। আর নাউনের সাথে এলওয়াই থাকলে ওইটা কি হয়ে যায়? অ্যাডজেক্টিভ হয়ে যায়। যেমন এখানে বলছি বিউটিফুলি, তাহলে বিউটিফুলের সাথে এলওয়াই আছে, তাহলে এটাকে আমরা কি বলবো এখন? এটাকে আমরা বলবো অ্যাডভার্ব। বিউটিফাই শব্দের শেষে এফওয়াই আছে, বিউটিফাই এটা হচ্ছে ভার্ব, মানে সুন্দর করা, ভার্ব। তাহলে এটাও হবে না, এটাও হবে না, এটাও হবে না। উত্তর কোনটা? বিউটি। এখন এই বিউটি এটা কোন নাউন আপনাকে যদি জিজ্ঞাসা করে এই বিউটিটা কোন নাউন, তাহলে আপনি উত্তর কি দিবেন? এই বিউটিটা কোন নাউন, তাহলে আপনি উত্তর কি দিবেন একটু জানাবেন। এই বিউটিটা কোন নাউন, আমাকে এইটা উত্তর দেন তো। আমাকে একটু বলবেন এই যে এই বিউটি আর আমরা এখানে যে লিখেছি যেটা এই বিউটি, এই দুইটার মধ্যে পার্থক্য কোথায়? আমি যদি বলি এইটা কোন নাউন, এইটা কোন নাউন, আপনারা কি বলবেন বলেন? ছোট হাতের বিউটি, যেটা ছোট হাতের যে বিউটিটা আছে ওই বিউটিটা কোন ধরনের নাউন আর এই বিউটিটা কোন ধরনের নাউন, আমাকে একটু জানাবেন প্লিজ। ওকে, বিউটিফুল, এক্স্যাক্টলি। দেখেন এই একটা জিনিস কিন্তু আপনাদের ভুল হতে পারে, এই বিউটিটা কিন্তু প্রপার নাউন হতে পারে। এই বিউটিটা কিন্তু একটা প্রপার নাউন হতে পারে। কেন বলেন তো হতে পারে? কারণ এই বিউটি কিন্তু মানুষের নাম আছে। যেমন আমি যদি বলি হার নেম ইজ বিউটি, আমি যদি বলি হার নেম ইজ বিউটি, তাহলে এখানে এই বিউটিটা কি? তার নাম বিউটি। এরকম মানুষের নাম কিন্তু আছে, বিউটি, লাভলি, সুইটি। আসলে নাম বলেন, অনেকের কিন্তু এরকম নাম আছে, বিউটি, লাভলি, সুইটি। তাহলে এই যে বিউটির বি বড় হাতের বিউটি, লাভলির এল বড় হাতের লাভলি, সুইটির এস বড় হাতের সুইটি, এগুলো মূলত প্রপার নাউন, মানুষের নাম হতে পারে। কিন্তু যখন এগুলোকে আপনি ছোট হাতের অক্ষর দিয়ে লিখবেন তখন এগুলো অ্যাবস্ট্রাক্ট নাউন হয়ে যাবে। কিরকম বলেন তো? দ্য বিউটি অফ বাংলাদেশ ইজ
আই ক্যাচিং, বাংলাদেশের সৌন্দর্য একদম মনোমুগ্ধকর, তাহলে এখানে বাংলাদেশের সৌন্দর্যকে বোঝাচ্ছে, এখানে কোনো মানুষকে বোঝাচ্ছে না। সুপ্রিয় শিক্ষার্থী বুঝতে পেরেছেন কিনা বলেন? বুঝতে পেরেছেন এতটুকু? সবাই এতটুকু বুঝতে পেরেছেন কিনা একটু কাইন্ডলি আমাকে জানাবেন। সবাই এতটুকু বুঝতে পেরেছেন কিনা? সবাই এতটুকু বুঝতে পেরেছেন কিনা একটু কাইন্ডলি জানাবেন। এটা কমপ্লিট? 1 নাম্বারটা কমপ্লিট সবার? হ্যাঁ, নেম বললে প্রপার নাউন। ভেরি গুড, ভেরি গুড। ওকে, সো এরকম হতে পারে। 1 নাম্বার কমপ্লিট। 2 নাম্বার আসেন। 2 নাম্বার কোয়েশ্চেনটা আসেন দেখেন, একটু উপরে নেই, দেখেন খেয়াল করেন। হোয়াট কাইন্ড অফ নাউন ইজ রিভার? এটা খুব তাড়াতাড়ি উত্তর করতে পারবেন। রিভার, হোয়াট কাইন্ড অফ নাউন ইজ রিভার? তাহলে রিভারটা কোন নাউন? রিভারটা কোন নাউন বলেন? রিভার কোন নাউন? আসেন তো, এই রিভার শব্দটা দেখা মাত্র আপনার ব্রেনে কি কোনো নির্দিষ্ট নদীর নাম এসেছে? আসে নাই কিন্তু। এই রিভার মানে কিন্তু কোনো নির্দিষ্ট নদীকে বোঝাচ্ছে না। যেমন আমরা এরকম পড়েছিলাম অ্যাক্ট্রেস, তাহলে এই অ্যাক্ট্রেস শব্দটা কি? যেমন আমরা যদি বলি অ্যাক্ট্রেস, তাহলে এই অ্যাক্ট্রেস বলতে আমরা কাকে নিয়েছিলাম বলেন তো? অ্যাক্ট্রেস বলতে আমরা প্রিভিয়াস ক্লাসে আমাদের শাবানা ম্যামকে নিয়েছিলাম। কাকে নিয়েছিলাম? শাবানা ম্যামকে নিয়েছিলাম। অ্যাবস্ট্রাক্ট বলতে আমরা শাবানা ম্যামকে নিয়েছিলাম। শাবানা ম্যামকে নিয়েছিলাম। তাহলে শাবানা ম্যাম, এই যে আমাদের শাবানা ম্যাম, ওনাকে আমরা কোন শ্রেণীতে দিয়েছিলাম? ওনাকে আমরা অভিনেত্রী শ্রেণীতে দিয়েছিলাম, অ্যাক্ট্রেস শ্রেণীতে দিয়েছিলাম। তার মানে এই অ্যাক্ট্রেস শব্দটা যখন আমি দেখেছি তখন কিন্তু আমার এই শাবানা ম্যামের কথা মনে আসে নাই। আমার কিন্তু তখন শাবানা ম্যামের কথা মনে আসে নাই, পৃথিবীর সকল অভিনেত্রীর কথাই মনে এসেছে। তাহলে এইখানকার যে রিভারটা আছে এটা দ্বারা পৃথিবীর সকল নদীকেই বোঝাচ্ছে, তার মানে এটা একটা কমন নাউন। কি বলেন? সবাই পারতেছেন? কমন নাউন। ভেরি গুড। ওকে, 3 নাম্বারটা আসেন, যেটা নিয়ে জটিলতা আছে ওইটা নিয়ে কথা বলি। দেখেন, এইটা আমার টাইম লাগবে না। হোয়াট কাইন্ড অফ নাউন ইজ গার্ল? বালিকা। দেখেন, বালিকার আগে আপনি এ গার্ল লিখতে পারেন, তারপর আপনি লিখতে পারেন হচ্ছে ম্যানি গার্লস লিখতে পারেন। তাহলে আমরা বলছিলাম না যে কমন নাউনের আগে সর্বদাই আপনি যেটা করতে পারবেন সেটা হইল যে আপনি আর্টিকেল ব্যবহার করতে পারবেন, ডিটারমিনার ব্যবহার করতে পারবেন। এছাড়াও কমন নাউনগুলো দেখেন সিঙ্গুলারও হতে পারে, প্লুরালও হতে পারে, এরকম বৈশিষ্ট্য এটার মধ্যে আছে। তার মানে গার্ল এটা এক ধরনের, কি বলেন, এটাও এক ধরনের কমন নাউন। ওকে, ভেরি গুড। সবাই কি আমার কথা বুঝতে পারছেন? অ্যানালাইসিসগুলো বুঝতে পারছেন কিনা? এগুলো সহজ, এগুলো নিয়ে আমরা বেশি প্যারা খাবো না। এগুলো সহজ, এগুলো একদমই সহজ। কমপ্লিট? এগুলো একদম কমপ্লিট। এক্স্যাক্টলি, ভেরি গুড, ভেরি গুড। ওকে, চলেন 4 নাম্বার কোয়েশ্চেনে যাই। 4 নাম্বার কোয়েশ্চেনে যাই আমরা। 4 নাম্বার কোয়েশ্চেনটা কি আছে দেখেন তো। হোয়াট কাইন্ড অফ নাউন ইজ ক্যাটেল? ক্যাটেল হচ্ছে গবাদি পশুর পাল। আচ্ছা, আমি আপনাকে কালেকটিভ নাউন শিখাইছিলাম কিভাবে। দেখেন, কমন নাউনকে আপনি যোগ করবেন, শর্টকাট। কমন নাউনের যোগফলই মূলত কালেকটিভ নাউন। কি বলছিলাম? কমন নাউনের যোগফলই মূলত কালেকটিভ নাউন। এই কমন নাউনগুলোকে যদি যোগ করেন তাইলে ওইটা কি নাউন হয়ে যায়? কালেকটিভ নাউন হয়ে যায়। এরকমটা আমি পড়েছিলাম। তাহলে আসুন তো একটু দেখাই আপনি একটা জিনিস, খেয়াল করেন। এই যে ক্যাটেল, এই ক্যাটেল শব্দটার ভিতরে কারা কারা আছে জানেন? এটার ভিতরে আছে কাউ, গরু। এটার ভিতরে আছে কি বলেন? এটার ভিতরে গবাদি পশু আছে হর্স, ঘোড়া। এইটার ভিতরে আছে কে? বাফলো, বাফলো মানে মহিষ আছে। এইটার ভিতরে আছে কে বলেন? এটার ভিতরে আছে হচ্ছে ভেড়া। এটার ভিতরে আছে কে বলেন? ছাগল। কে আছে বলেন তো? ছাগল। ভালো করে খেয়াল করেন, ছাগল। ভালো করে খেয়াল করেন, একটু খেয়াল করেন কি বলেছি। আমি আপনাকে সংজ্ঞাটা দিয়েছি কি দাদা? আমি আপনাকে সংজ্ঞাটা দিয়েছি যে কমন নাউনের যোগফল, অর্থাৎ এই কমন নাউনের যদি যোগ করেন, কমন নাউনগুলোকে যদি একত্র করেন, যোগ করেন, তাহলে ওইটাই মূলত কালেকটিভ নাউন হয়ে যাবে। কথাটা ভালো করে মস্তিষ্কে ঢুকিয়ে রাখেন। দেখেন তো একটু মনোযোগ দিয়া। অনেক, এই যে দেখেন, এই যে কাউ, গরু কমন নাউন, এই যে ঘোড়া কমন নাউন, বাফলো মহিষ কমন নাউন, ভেড়া কমন নাউন, ছাগল কমন নাউন। তাহলে অনেকগুলো কমন নাউনকে যোগ করেন, অনেকগুলো কমন নাউনকে যোগ করে যেটা পাইছেন ওইটার নাম ক্যাটেল। দেখছেন? অনেকগুলো কমন নাউনকে যোগ করে
অনেকগুলো কমন নাউনকে যোগ করে যেটা পাইছেন ওইটার নাম ক্যাটেল। আবার ক্যাটেল থেকে আপনি টেনে টেনে কমন নাউনগুলো বের করতে পারেন। তার মানে আমি যে বলেছি যে অনেকগুলো কমনকে যোগ করলে যেটা পাওয়া যায় ওইটা কালেকটিভ। তাহলে এই যে আমি ছাগল, এই যে ভেড়া, এই যে মহিষ, এই যে ঘোড়া, এই যে গরু, এই কমন নাউনগুলোকে যোগ করে একটা শব্দ পাইছি, ওইটা কালেকটিভ। নাম কি তার? ক্যাটেল। বুঝতে পেরেছেন কিনা? জীবনেও ভুল হবে না ভাই, আপনার জীবনেও আর ভুল হবে না, আপনারা এটার জীবনেও ভুল হবে না। দেখছেন, আপনার আর জীবনেও এটা ভুল হবে না। বুঝতে পারছেন? ওই কমন নাউন মানে হইতেছে শ্রেণী, কমন নাউন মানে জাত, কালেকটিভ মানে দল, এতটুকুতে এটা যথেষ্ট নয়। একটু গভীরভাবে বুঝে বুঝে পড়তে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কথা ক্লিয়ার আছে কিনা? কথা ক্লিয়ার আছে কিনা একটু জানাবেন। এতটুকু বুঝেছেন? দেখছেন, অনেকগুলো কমন নাউনকে যখন যোগ করলাম, অনেকগুলো কমন নাউনকে যোগ করে একটা ওয়ার্ড পাইলাম, তার নাম ক্যাটেল। তাহলে ক্যাটেলটাই মূলত কালেকটিভ। আমাকে বলেন তো আপনারা, অনেকগুলো বই কোথায় থাকে? এই যে বুক, এই বুকটা কি বই? তাহলে অনেকগুলো বই কোথায় থাকে বলেন? লাইব্রেরিতে থাকে। তাহলে এই লাইব্রেরিটাই মূলত কি নাউন? কালেকটিভ নাউন। আচ্ছা, অনেকগুলো চাবি মিলে কি হয় বলেন তো? অনেকগুলো চাবি মিলে হয় চাবির গুচ্ছ, মানে বাঞ্চ। তাহলে এই চাবির গুচ্ছটা কি নাউন? কালেকটিভ নাউন। তারপরে স্কুল, স্কুল মানে কি বলেন তো? দল। এটা দ্বারা বোঝায় মাছের ঝাঁক। স্কুল শব্দটা পরীক্ষার মধ্যে আসে যে স্কুল কোন ধরনের নাউন? কালেকটিভ। এটা দ্বারা বোঝায় হচ্ছে কালেকটিভ নাউন, কারণ এটা দ্বারা মাছের ঝাঁককে মিন করে। সবার এতটুকু ক্লিয়ার কিনা? সবার কি এতটুকু কমপ্লিট কিনা বলেন আমাকে? সবার এতটুকু কমপ্লিট কিনা? বুঝেছেন? ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। ওকে, থ্যাংক ইউ স্যার। নেট প্রবলেম হচ্ছে আমাদের এখানে অনেক, ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট, এভরিথিং উইল বি অলরাইট। ওকে, পরবর্তী কোশ্চেন আসেন। তাইলে এখানে আমরা বুঝে ফেললাম যে কালেকটিভ নাউন কোনটা। কালেকটিভ নাউন হচ্ছে এই যে ক্যাটেল। তাহলে এটা কি নাউন দিবেন? কালেকটিভ নাউন দিবেন। ওকে, 5 নাম্বার প্রশ্ন আসেন। 5 নাম্বার কোয়েশ্চেন আসেন তো, আসেন 5 নাম্বার কোয়েশ্চেন। দেখেন 5 নাম্বার কোয়েশ্চেনটা খেয়াল করেন। হোয়াট ইজ দ্য নাউন ফর্ম অফ দ্য ওয়ার্ড নো? অর্থাৎ হোয়াট ইজ দ্য নাউন ফর্ম অফ দ্য ওয়ার্ড নো? নো ভার্বের আগে খেয়াল করেন তো এটা কোন পার্টস অফ স্পিচ? এটা হইতেছে একটা ভার্ব। তাহলে এই ভার্বের নাউন কি দাদা? এই ভার্বের নাউন কি? আগে বাদ দেন, আগে আপনি বাদ দেন, আগে আপনি বাদ দেন, এটারে বাদ দেন। ABLE, অ্যাবল থাকলে অ্যাডজেক্টিভ হয়, এই জন্য এটা বাদ। নোয়িংটা কি? নোয়িংটা হইতেছে জিরান, নোয়িংটা হইতেছে জিরান, আমার কাছে চাইছে নাউন, এই জন্য এটা বাদ। নেওন এইটা কি? এটা হইতেছে ভার্বের 3 নাম্বার, মানে পাস্ট পার্টিসিপল, এই জন্য এটা বাদ। তার মানে নলেজ মানে জ্ঞান, এইটা উত্তর। বি নাম্বার, নলেজ মানে জ্ঞান, এইটা, তাই না? কি বলেন আপনারা? নলেজ মানে জ্ঞান, এইটা উত্তর। ঠিক আছে, আগে আপনি বাদ দেওয়া শিখেন। কেন বাদ দিলেন? এইটাকে কেন বাদ দিলেন? কারণ এটা জিরান, আমার কাছে জিরান চাই নাই। এইটাকে কেন বাদ দিলেন? কারণ এটা একটা অ্যাডজেক্টিভ, ABLE আছে, এটা একটা কি বলেন তো? অ্যাডজেক্টিভ, এই জন্য এটা বাদ। এইটা কেন বাদ? কারণ এটা ভার্বের পাস্ট পার্টিসিপল, যেটা আমার নেওয়া সম্ভব না, এই জন্য উত্তর হচ্ছে বি নাম্বার। ওকে, সবাই শেষ পর্যন্ত ক্লাসটা করবেন। আমরা কিন্তু প্রায় 80+ কোয়েশ্চেন সলভ করব বিগত 10 বছরের। এখান থেকে আপনাদের কমন পড়বে। যাদের সামনে বই আছে তাদের তো কোনো কথাই নাই। আসেন, খুব একটা মজার একটা মজার কোয়েশ্চেন আসছে 37তম BCS-এ, একটা টপ লেভেলের কোয়েশ্চেন আসছে 37তম BCS-এ। ভালো করে খেয়াল করেন। ফ্রাইলটি কি বলেন তো? ফ্রাইলটি দ্য নেম ইজ উইমেন। সাহিত্যের মধ্যে এই দা না লেখা, ওরা এটাকে দাই লিখেছে। ফ্রাইলটি দ্য নেম ইজ উইমেন। এখন অনেকেই এখানে এই ফ্রাইলটি দ্বারা কি বুঝিয়েছে? অনেকেই বলতে পারবেন এটা নাউন, কিন্তু এটার ব্যাখ্যাটা কি ভাই? এটার ব্যাখ্যাটা কি? এটার ব্যাখ্যাটা আমি আপনাকে বলি, ব্যাখ্যাটা কি। দেখেন, ফ্রাইলটি দ্য নেম ইজ উইমেন, ফ্রাইলটি মানে কি? ফ্রাইলটি মানে হচ্ছে নশ্বরতা। ফ্রাইলটি মানে হচ্ছে নশ্বরতা। ফ্রাইলটি মানে হচ্ছে ভঙ্গুরতা। মূলত এই ফ্রাইলটি, এই ওয়ার্ডটা মানে এই ফ্রাইলটি দ্য নেম ইজ উইমেন,
এই উক্তিটা মূলত উইলিয়াম শেক্সপিয়ারের একটা বিখ্যাত ট্র্যাজেডি থেকে, বিখ্যাত ট্র্যাজেডি, সেটার নাম হচ্ছে হ্যামলেট। বিখ্যাত ট্র্যাজেডি হ্যামলেট থেকে নেওয়া হয়েছে। দিস ইজ ওয়ান কাইন্ড অফ কোটস অ্যান্ড ইট কামস ফ্রম দ্য গ্রেটেস্ট ট্র্যাজেডি নেমড হ্যামলেট বাই উইলিয়াম শেক্সপিয়ার। উইলিয়াম শেক্সপিয়ারের বিখ্যাত যেই ট্র্যাজেডিটা ছিল সেটা হচ্ছে হ্যামলেট। ওই হ্যামলেটের ভেতরে হ্যামলেটের মাকে উদ্দেশ্য করে হ্যামলেট এই কথাটি বলেছিলেন, ফ্রাইলটি দাই নেম ইজ উইমেন, অর্থাৎ নারীর অপর নাম দুর্বলতা। বাংলায় কি বলে এটাকে? বাংলায় বলে নারীর অপর নাম দুর্বলতা। ফ্রাইলটি দাই নেম ইজ উইমেন, নারীর অপর নাম দুর্বলতা। এখানে হ্যামলেট তার এই হ্যামলেট নাটকের প্রধান চরিত্র তার মাকে উদ্দেশ্য করে হ্যামলেট এই কথাটা বলেছিলেন যে নারীর অপর নাম কি? নারীর অপর নাম দুর্বলতা। মূলত হ্যামলেটের বাবার বিয়ে হয়ে যাওয়ার পরে তার মা অন্যত্র বিয়ে করার কারণে মূলত এই কথাটা বলেছিলেন। সবাই কি কথাটা বুঝতে পেরেছেন? আমার কথাটা কি সবাই বুঝতে পেরেছেন? নারীর অপর নাম দুর্বলতা, কথা বুঝেছেন? তাইলে এইটা একটা নাউন, এইটা একটা নাউন এবং এইটা একটা মানুষের নাম না, এটা কোনো মানুষের নাম না। এটা দ্বারা দুর্বলতা বা ভঙ্গুরতা বা নশ্বরতাকে বোঝাচ্ছে। সবার কি কমপ্লিট? সবার কি কমপ্লিট কিনা একটু কাইন্ডলি জানাবেন প্লিজ। সবাইকে একটু জানাবেন এতটুকু ক্লিয়ার কি না, একটু জানাবেন আমাকে। সবার কি এতটুকু কমপ্লিট কিনা বলেছেন? সবার কমপ্লিট না? থ্যাংক ইউ। ওকে, দেখেন তাহলে এটা বুঝতে পেরেছেন। 7 নাম্বার কোয়েশ্চেন আসেন। সো এখন হচ্ছে আপনার দক্ষতা। এখন আমি আপনার স্কিলটা দেখব, আপনার স্কিল কি অবস্থা। আসেন এটা আমাকে উত্তর করেন তো, এইটা আমাকে উত্তর করেন। হ্যাঁ, ফ্রাইলটি হচ্ছে নাউন। দেখেন, আওয়ার ব্লেসিংস কাম ফ্রম অ্যাবভ, আওয়ার ব্লেসিং কাম ফ্রম অ্যাবভ। সো এখানে বলতেছে কি বলেন তো, আওয়ার ব্লেসিংস কাম ফ্রম অ্যাবভ। আমাদের যে এখানে আপনি একটু খেয়াল করেন, এখানে ফ্রমটা কি দাদা? সরি, এখানে ফ্রমটা কি? দেখেন এখানে ফ্রমটা কি? ফ্রম হচ্ছে প্রিপোজিশন। ফ্রমটা কি? ফ্রম হচ্ছে প্রিপোজিশন। তো এই যে আমি আপনাকে গত ক্লাসে বলছি, আবার আজকের ক্লাসেও বলছি যে এই যে ভিপি, আমাদের ভিপি নির্বাচন হইল ঢাকা ইউনিভার্সিটিতে। তো আমি এটা দিয়ে টেকনিক্যালি আপনাকে একটু মনে করানোর জন্য এটা বলেছিলাম যে ভিপির পরে সবসময় কি বসে বলেন তো? ভিপির পরে সবসময় নাউন বসে। তাহলে পিতে আমি কি বলেছিলাম দাদা? পিতে বলেছিলাম হচ্ছে প্রিপোজিশন। ভাইয়াপুরা, পিতে কি বলেছিলাম? প্রিপোজিশন। আর এই ভিতে বলেছিলাম ভার্ব। এই দুইটার পরে সর্বদাই নাউন বসে, তবে নাউনের পরিবর্তে প্রোনাউনও বসতে পারে। যেহেতু এখন নাউন পড়াচ্ছি তাই নাউনের কথা বলতেছি। তাহলে এই যে ফ্রম, এইটা হইতেছে ভিপির মধ্যে আছে, মানে পিতে প্রিপোজিশন। তো প্রিপোজিশনের পরে যেটা হয় সেটাই মূলত নাউন। কিন্তু মজার বিষয় হইল এখানে যে ওয়ার্ডটা দেখতেছেন অ্যাবভ, এর অর্থ হচ্ছে উপরে। কি বলেন তো? এর অর্থ হচ্ছে উপরে, যেটা এক ধরনের প্রিপোজিশন। কিন্তু এই প্রিপোজিশনটা এখন আর প্রিপোজিশন থাকতে পারছে না। কেন বলেন তো? কারণ এটা প্রিপোজিশনেরই পরে বসেছে। তাই প্রিপোজিশনের পরে বসলে প্রিপোজিশনটাও নাউন হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছেন কিনা? আমার কথাটা বুঝতে পেরেছেন? আপনাদের প্রতি উদাত্ত আহ্বান থাকবে, আপনারা ক্লাসে মনোযোগ দেন, কমেন্টে না। ক্লাসে মনোযোগ দেন। ক্লাসে মনোযোগ দিলে আপনার লাভ হবে, কমেন্টে মনোযোগ দেন না প্লিজ, ক্লাসে মনোযোগ দেন। সবাই এতটুকু বুঝতে পেরেছেন কিনা কাইন্ডলি একটু জানাবেন। সবাই এতটুকু বুঝতে পেরেছেন কিনা? সবাই কি এতটুকু ক্লিয়ারলি বুঝতে পেরেছেন কিনা? সবগুলো প্রশ্ন আমরা সিরিয়াল অনুযায়ী করে দিব ভাইয়া, কোনো প্রবলেম নাই। একটু ধৈর্য ধরেন ভাই, একটু ধৈর্য ধরা দরকার। আমরা আপনাদের জন্য কষ্ট করতেছি, বিনিময়ে একটু ধৈর্য ধরতে বলছি, আর কিচ্ছু না ভাই। আপনার যা মনে চায় আপনি বলতে পারেন, কোনো প্রবলেম নাই। বই নিয়ে অনেক কথাই বলতেছেন, বলতে পারেন। বাট আমরা আমাদের অবস্থান থেকে, আমাদের নৈতিকতার দিক থেকে আমরা ঠিক আছি। সঙ্গত কারণে মাঝে মাঝে কমেন্টের রিপ্লাই, মেসেজের রিপ্লাই দেওয়া হয় না। ওইটা আসলে অনেক অন্য প্রবলেমের কারণে হয়তো বা পেয়ে যাবেন, এগুলো নিয়ে প্যারা খাবেন না। আসলে একদিন আগে বা পরে বই পেয়ে যাবেন। এরপর আসেন দ্য ওয়ার্নিং অফ দ্য অথরিটি ফলস অন ডিফ ইয়ার্স। এটা মানে হচ্ছে
যে কর্তৃপক্ষের সতর্কতা বা নির্দেশকে কেউ পাত্তা দিচ্ছে না। পুরো লাইনের বাংলাটা কি? পুরো লাইনের বাংলা হচ্ছে যে দ্য ওয়ার্নিং অব দ্য অথরিটি, কর্তৃপক্ষের সতর্কতা বা নির্দেশনাকে ফলস অন ডিফ ইয়ার্স, কেউ পাত্তা দিচ্ছে না, কেউ মাথায় নিচ্ছে না, কানে নিচ্ছে না। মিনিংটা কি বলেন তো? মিনিংটা হচ্ছে দ্য ওয়ার্নিং অব দ্য অথরিটি ফলস অন ডিফ ইয়ার্স, কর্তৃপক্ষের কি বলেন, কর্তৃপক্ষের সতর্কতা বা নির্দেশনাকে কেউ পাত্তা দিচ্ছে না। প্রশ্ন করেছে আমাকে প্রশ্ন করেছে ওয়ার্নিং কোন পার্টস অফ স্পিচ, অর্থাৎ এটা ডাজ দ্য ফাংশন অফ, এটার গঠনটা কি, এটা আমাকে জিজ্ঞাসা করেছে। আপনাকে যদি আমি একটা নোট দিই তাহলে ওই নোট দিয়ে আপনি করতে পারবেন। দুইটা নোট মনে রাখবেন, আর্টিকেল দি হ্যাঁ এবং অফের মাঝখানে যেটা বসে ওইটাকে বলি আমরা নাউন, কিন্তু আর্টিকেল দি এবং অফের মাঝখানে আমরা যদি ভার প্লাস আইনজি আকারে কিছু পাই ওইটাকে আমরা বলবো ভার্বাল নাউন। কি বলবো বলেন তো? ভার্বাল নাউন বলবো। ওকে, এটাকে আমরা কি বলবো? ভার্বাল নাউন বলবো। ভালো করে খেয়াল করেন, এটাকে আমরা ভার্বাল নাউন বলবো। দেখেন আর্টিকেল দি এবং অফের মাঝখানে ভার্বের সাথে আইএনজি। মনে রাখবেন ভার্বাল নাউনটা কি? ভার্বাল নাউন হচ্ছে ভার্ব থেকে উৎপত্তি যেই নাউনটা, ভার্ব থেকে উৎপত্তি যেই নাউনটা সেটাকে আমরা বলবো ভার্বাল কি? ভার্বাল নাউন। ভার্বাল নাউন কি? সোজা কথা, ভার্ব থেকে উৎপত্তি হয় যে নাউন সেই নাউনকে বলে ভার্বাল নাউন। এখানে উত্তর হবে শুধু নাউন, কিন্তু যদি পরীক্ষাতে এখানে শুধু নাউন না থেকে ভার্বাল নাউন থাকতেই পারে, এই জন্য আমি আপনাকে ওইটা বুঝিয়ে দিচ্ছি। শর্টকাট মনে রাখবেন যে আর্টিকেল দি এবং অফের মাঝখানে ভার প্লাস আইএনজি আকারে যদি কোনোটা থাকে ওটাকে আমরা ভার্বাল নাউন বলে থাকি। ওটাকে আমরা কি বলে থাকি? ভার্বাল নাউন বলে থাকি। কোনো লাইনের অর্থ না বুঝলে কিভাবে করব? নিশাত আফরিন বলেছেন। শুনেন আমি একটা কথা বলি আপনাকে, একটু আগেই বললাম তো আপনাকে, কি বললাম? আমি একটু মুছে দিয়ে একটু ফ্রেশ করে লিখি। সহজ কথা, ভার্বাল নাউনের উৎপত্তি হয় কোথা থেকে? ভার্ব থেকে। তাহলে আপনি যখনই আর্টিকেল দি এবং অফের মাঝখানে এই ভার্ব প্লাস আইএনজি আকারে কাউকে পাবেন ওইটাকে আপনি বলবেন ভার্বাল নাউন অথবা শুধু নাউন। শেষ। আপনার তো মিনিং জানার দরকার নাই। শোনেন, এই ভার্বাল নাউন নিয়ে অনেক লম্বা কথা আছে, এত ডিপলি গেলে এখানে আমি সময় পাবো না। আপনি জাস্ট এতটুকু বুঝছেন কিনা আমাকে এটা বলবেন। এই জায়গাটা কার? এই যে আর্টিকেল দি এবং অফের মাঝখানের জায়গাটা কার? নাউনের। তাহলে ভার্বের থেকে যেহেতু আপনার ভার্ব প্লাস আইএনজি হয়ে যেহেতু নাউনের জায়গায় বসেছে এবং এটার উৎপত্তি যেহেতু ভার্ব থেকে, তাই এর নাম হয়েছে ভার্বাল নাউন। কথা কি বুঝতে পেরেছেন? সোজা কথা, ভার্ব থেকে উৎপত্তি যেই নাউন সেই নাউনকে বলে ভার্বাল নাউন। তবে একটা কথা আমি বলি, এটা কিন্তু সবসময় ভার্বাল নাউনগুলো কিন্তু সবসময় ভার্ব প্লাস আইএনজি নাও হতে পারে। দেখাই তেমন, যেমন অ্যারাইভ, অ্যারাইভ একটা ভার্ব, তাহলে এটার থেকে একটা নাউন তৈরি হতে পারে। নাম কি বলেন? নাম হচ্ছে অ্যারাইভাল। অ্যারাইভাল, দেখছেন? আবার দেখেন রিমুভ, এটা একটা ভার্ব, তাহলে এটার থেকে কিন্তু একটা আপনার কি বলে ভার্বাল নাউন তৈরি হতে পারে, নাম হচ্ছে রিমুভাল। কি বলেন তো? রিমুভাল। তার মানে একটা বিষয় ক্লিয়ার থাকতে হবে আপনাকে, সেটা হলো যে ভার্বাল নাউন সবসময় ভার প্লাস আইএনজি আকারে থাকবে বিষয়টা এরকম নয়, মাঝে মাঝে এটা আইএনজি ছাড়াও হতে পারে। মোট কথা, ভার্ব থেকে উৎপত্তি যেই নাউন সেই নাউনকে বলে ভার্বাল নাউন। তার মানে এই না সবসময় ভার প্লাস আইএনজি আকারে থাকবে। অ্যারাইভ ছিল অ্যারাইভাল, ভার্বাল নাউন। রিমুভ ভার্ব, রিমুভাল, ভার্বাল নাউন। সোজা কথা, বুঝছেন কিনা বলেন? এতটুকু ক্লিয়ার কিনা সবার? বলেন আমাকে একটু, এতটুকু সবার ক্লিয়ার কিনা? আমার কথা বুঝেছেন? তাহলে একটা কথা মনে রাখবেন যে সকল ভার্বাল নাউন কিন্তু ভার প্লাস আইএনজি আকারে থাকে না। কিছু কিছু ভার্বাল নাউন ডিরেক্ট আইএনজি ছাড়াও হতে পারে। যেমন অ্যারাইভ একটা ভার্ব, এখান থেকে নাউন হইল অ্যারাইভাল, তাহলে এটার নাম ভার্বাল নাউন। রিমুভ হতেছে ভার্ব, দূর করা, এখান থেকে নাউন বানাইলাম রিমুভাল, এটাও একটা ভার্বাল নাউন। কিন্তু আপনার সহজভাবে যদি বলি তাহলে এই জাতীয় কোয়েশ্চেন আপনার বেশি আসবে, এটা মনে রাখলে আপনার হয়ে যাবে। সবার কমপ্লিট কিনা বলেন? এতটুকু সবার কমপ্লিট কিনা একটু জানাবেন কাইন্ডলি। এতটুকু সবার কমপ্লিট কিনা? এতটুকু কি সবার কমপ্লিট হয়েছে? এতটুকু সবার কমপ্লিট কিনা? বুঝেছেন? এতটুকু কমপ্লিট? ওকে, ক্লিয়ার বলতেছে, সবাই বলতেছে ক্লিয়ার। ওকে, ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ।
ওকে, কোনো ভেজাল নেই না, থ্যাংক ইউ। 9 নম্বর প্রশ্নতে আসেন তো, 9 নম্বর প্রশ্নের মধ্যে ভিতরে আসেন। আম ইন দ্য প্রসেস অফ কালেক্টিং ম্যাটেরিয়াল, আম ইন দ্য প্রসেস অফ কালেক্টিং ম্যাটেরিয়াল। এখানকার ম্যাটেরিয়াল এটা কোন ধরনের ওয়ার্ড? এটা কি ভার্ব? না, এটা কখনোই ভার্ব হতে পারে না। ম্যাটেরিয়াল, আম ইন দ্য প্রসেস অফ কালেক্টিং ম্যাটেরিয়াল। এই যে দেখেন কালেক্টিং, এটা একটা পার্টিসিপল। এটা কি বলেন তো? এইটা একটা পার্টিসিপল। আমরা খুব ভালো করেই জানি যে পার্টিসিপলের অবজেক্ট হিসেবে নাউন হতে পারে। পার্টিসিপলের অবজেক্ট হিসেবে কি হতে পারে বলেন? পার্টিসিপলের অবজেক্ট হিসেবে নাউন হতে পারে। তাহলে এই ম্যাটেরিয়ালটা কিন্তু নাউন হতে পারে বা হয়। বুঝতে পেরেছেন? দেখছেন, সোজা কথা, এটা নিয়ে এত প্যারা খাবো না। 35তম বিসিএসের একটা কোয়েশ্চেন। ব্যাখ্যাটা কি বলেন? ব্যাখ্যাটা হচ্ছে কালেক্টিং, দিস ইজ ওয়ান কাইন্ড অফ পার্টিসিপল, অ্যান্ড আফটার পার্টিসিপল ইউ ক্যান ফাইন্ড অ্যান অবজেক্ট অ্যান্ড দ্য অবজেক্ট শুড বি আ নাউন। অর্থাৎ এই ম্যাটেরিয়াল লাইক পার্টিসিপলের অবজেক্ট হিসেবে নাউন হয়। এটা একটু মুখস্থ মতো করবেন আর কি, তাই হবে। পার্টিসিপলের অবজেক্টটা কি হয়? পার্টিসিপলের অবজেক্টে নাউন হতে পারে, বাস এতটুকু মুখস্থ রাখবেন। আশা করি এটা বুঝেছেন। 10 নম্বর কোয়েশ্চেনটা দেখেন তো। মাটন, মাংস, গোস্ত। এই বাজার থেকে আপনি এই মাটনটা কি কিনে আনেন? কিভাবে কিনে আনেন দাদা? আপনি কি এটাকে মেপে কিনে আনেন নাকি এটাকে গুনে গুনে কিনে আনেন? আপনি কি যা এই আপনার কসাইকে বলেন, হ্যাঁ, যে আমাকে 2টা মাংসের পিস দাও, আমাকে 4টা মাংসের পিস দাও, এরকম তো বলেন না। কিরকম বলেন? আমাকে 1 কেজি দাও, 2 কেজি দাও, 3 কেজি দাও। তার মানে এই মাটন, মাংস, এটা কি? এটা এক ধরনের নাউন, যেটার নাম ম্যাটেরিয়াল নাউন, এবং এটা পরিমাপ করে আনতে হয় বাজার থেকে। তার মানে যেটা বাজার থেকে পরিমাপ করে আনতে হয়, মেপে আনতে হয়, ওটাই ম্যাটেরিয়াল। সোজা কথা দাদা, ওটাই ম্যাটেরিয়াল। 10 নম্বরটা ম্যাটেরিয়াল কোথায় আছে বলেন? এই যে ম্যাটেরিয়াল নাউন। বুঝতে পেরেছেন কিনা? ম্যাটেরিয়াল নাউনটা বুঝতে পেরেছেন? কমপ্লিট। 10 নম্বরটা বুঝেছেন? ওকে, 10 নম্বরটা ক্লিয়ার? ওকে, থ্যাংক ইউ। চলেন 11 নম্বরে যাই নাকি? 11 নম্বরে যাই আমরা। 11 নম্বর না, এখন আমরা প্রাইমারির প্রস্তুত আসবো। সেই কাঙ্ক্ষিত প্রাইমারির কোয়েশ্চেন, বিগত 10 বছরের প্রাইমারির প্রস্তুতে, বিগত 10 বছরের প্রাইমারির প্রশ্ন আজকে আমরা পড়াবো। আপনারা গতকাল আমাকে বলেছেন যে আপনারা সবাই ক্লাস করতে ইচ্ছুক, এই জন্য কিন্তু আমি এসেছি। আমি জানি না আপনাদের ক্লাস কেমন লাগতেছে, এটা আপনারাই ভালো বলতে পারবেন যে আপনারা ক্লাসটা এনজয় করতেছেন কিনা। বাট আই অলওয়েজ ট্রাই মাই লেভেল বেস্ট। বাট রাইট নাও আপনাকে সবগুলো কোয়েশ্চেনের ব্যাখ্যা জেনে যেতে হবে এবং খাতার মধ্যে নোট করতে হবে, তবেই না আপনি ভালো করবেন। শুনেন, এই প্রশ্নটা ধরেন 1 নম্বর কোয়েশ্চেনটা পরীক্ষায় আসে নাই, কিন্তু এইটার ব্যাখ্যা থেকে এসেছে, এমনটা কিন্তু হয়। এই 1 নম্বর প্রশ্ন বিগত বছর থেকে আসে নাই আপনার পরীক্ষাতে, কিন্তু এই 1 নম্বর প্রশ্নের ব্যাখ্যা থেকে আসতে পারে। তো এই জন্য আপনাকে ব্যাখ্যা জানতে হবে, দাদা। ওকে, তাহলে চলেন প্রাইমারি প্রশ্নের 1 নম্বরটা দেখেন তো। 1 নম্বরটা দেখেন, হোয়াট কাইন্ড অফ নাউন ইজ ইনফ্যান্ট? ইনফ্যান্ট কি ধরনের নাউন, এটা একটু আমাকে জানাবেন। ইনফ্যান্ট কি ধরনের নাউন? ইনফ্যান্ট এটা কি ধরনের নাউন? ইনফ্যান্ট মানে কি? শিশু। একটি শব্দ দেখার পর যদি আপনার ব্রেনে কোনো নির্দিষ্ট নাউন না আসে, কোনো নির্দিষ্ট ব্যক্তির নাম না আসে, ওইটাই কমন নাউন। বুঝতে পারছেন? যেমন আমরা এরকম বলতে পারি, দেখেন ইনফ্যান্ট এটা কি ধরনের জিনিস? এটা হইতেছে একটা নিউটার জেন্ডার। এটা হচ্ছে একটা জেন্ডার অনুযায়ী একটা নিউটার জেন্ডার মানে হচ্ছে এটা দেখে আসলে বোঝা যায় না এটা আসলে পুরুষলিঙ্গ নাকি স্ত্রীলিঙ্গ। কারণ শিশু মানে এটা ছেলেও হতে পারে, এটা মেয়েও হতে পারে। কি বলেছি? এটা ছেলেও হতে পারে, এটা মেয়েও হতে পারে। তার মানে যেখানে কাউকে নির্দিষ্ট করে বোঝানো যায় না, সেটাই তো কমন নাউন। তাহলে এটা কি নাউন বলেন? এটা কমন নাউন। ইনফ্যান্ট কি নাউন? কমন নাউন। কিন্তু এই ইনফ্যান্টের একটা আরেকটা আছে, একটা ফর্ম আছে, ওইটা হচ্ছে ইনফেন্সি। তাহলে ইনফেন্সি মানে কি বলেন তো? ইনফেন্সি মানে হচ্ছে শিশু সুলভ। আমি কিন্তু বারবার বলেছি, ব্যাখ্যা থেকেও কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে। দেখেন ইনফ্যান্ট কমন নাউন পড়ছেন, তাহলে ইনফেন্সি শিশু সুলভ এইটা কোন নাউন আমাকে জানান তো একটু। এইটা আমাকে একটু জানান তো। ইনফ্যান্ট মানে শিশু, এটা তো কমন নাউন, তাই না? এখন ইনফ্যান্টের যেই আরেকটা ফর্ম আছে ইনফ্যান্সি মানে শিশু সুলভ, এইটার কথা যদি আমি বলতাম এটা কোন নাউন, তখন আপনি এটা কি বলতেন বলেন?
এইটার কথা যদি আমি আপনাকে বলতাম ইনফ্যান্সি কি নাউন, তাইলে কি বলতেন? ইনফ্যান্সি কি নাউন? অবশ্যই, এক্স্যাক্টলি। ইনফ্যান্সি মানে শিশু সুলভ। আমরা এরকমটা বলি, এই তুমি শিশুর মতো আচরণ করতেছো কেন? এই তুমি শিশু নাকি? তুমি তো বড় হয়েছ, তবু তুমি বাচ্চাদের মতো আচরণ করতেছো কেন? এরকমটা আমরা বলি না? বলি। কিন্তু তার মানেটা কি দাঁড়াইলো? তার মানেটা দাঁড়াইলো শিশু সুলভ আচরণটা তো দেখা যায় না, এটা উপলব্ধি করার বিষয়। তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউনটা কি দাদা? অ্যাবস্ট্রাক্ট নাউনটা হচ্ছে যেই নাউনটা আমরা চোখ দিয়ে দেখি না, কান দিয়ে শুনি না, নাক দিয়ে গন্ধ নেই না, জিহ্বা দিয়ে টেস্ট করতে পারি না, সেগুলোই তো অ্যাবস্ট্রাক্ট নাউন। ওই যে আমি খুব টিয়ার মতো আপনাকে বোঝায়া দিচ্ছি, খরগোশের মতো কানটা খাড়া করে এই অ্যাবস্ট্রাক্ট নাউনটা ক্লিয়ার হবেন। কি বলছি আমি? যেই নাউনটা আপনি চোখ দিয়ে দেখেন না, কান দিয়ে শোনেন না, জিহ্বা দিয়ে টেস্ট করতে পারেন না, ওইটাই অ্যাবস্ট্রাক্ট নাউন। আপনি আমাকে দেখতে পাচ্ছেন, আমি কে বলেন? আমি কে? আমার নামটাও তো আপনারা মনে হয় মুখস্থই করেন নাই, মনেই রাখেন নাই আমার নামটা। আমি কে? সোহান। এই সোহানকে কি আপনি দেখতে পারেন? কি দেখতে পাচ্ছেন? তাহলে চোখ দিয়ে যা দেখেন তাই কনক্রিট। কিন্তু সোহান যে সুখে আছে, সোহান যে সুখে আছে, হ্যাপি আছে, হ্যাপিনেস, সুখে আছে, কই আপনি কি সুখী দেখতে পাচ্ছেন? কই দেখতে পাচ্ছেন না তো। দেখতে পাচ্ছেন এই যে আমি হাসতেছি, তার মানে আমি সুখে আছি না। সুখে থাকার মিনিংটা হইল মনের ব্যাপার, এটা উপলব্ধি করার বিষয়। যেটা উপলব্ধি করার বিষয় সেটা সবসময় অ্যাবস্ট্রাক্ট নাউন। কথাও নিশ্চয়ই বুঝতে পেরেছেন সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা অ্যাবস্ট্রাক্ট নাউন। ওকে ফাইন। এরপর যান প্রাইমারির দ্বিতীয় কোয়েশ্চেনে। কোনটি অ্যাবস্ট্রাক্ট নাউন? আসেন, কোনটি অ্যাবস্ট্রাক্ট নাউন একটু কাইন্ডলি জানাবেন প্লিজ। রাইট নাও ইউ হ্যাভ টু লুক এট দ্য কোয়েশ্চেন নাম্বার 2। সো কোনটি অ্যাবস্ট্রাক্ট নাউন? কেবল আপনাকে আমি একটু মনে করিয়ে দিলাম, অ্যাবস্ট্রাক্ট নাউন কি জিনিস? যেটা চোখ দিয়ে দেখা যায় না, নাক দিয়ে গন্ধ নেওয়া যায় না, জিহ্বা দিয়ে টেস্ট নেওয়া যায় না, সেটাই তো কি নাউন বলেন? সেটাই তো অ্যাবস্ট্রাক্ট নাউন। সেই ক্ষেত্রে আমাকে একটু বলবেন যে এই অ্যাবস্ট্রাক্ট নাউন এটা কোনটা? এটা কোনটা বলেন? আপনারা আমাদের এক সেট বই, আমি বারবার একটা কথা বলতেছি যে আমাদের এই লার্নিং স্কুলের আমরা যে এক সেট বই আপনাদেরকে প্রোভাইড করতেছি বাংলাদেশের যে কোনো প্রান্তে, আমি বলবো এই বইগুলো আপনি ক্রয় করেন, আপনি একটু তাড়াতাড়ি ক্রয় করেন। বাংলাদেশের যে কোনো প্রান্তের যে কোনো লাইব্রেরিতে বইগুলো আছে। যদি লাইব্রেরিতে কিনতে না পান তাহলে আমাদেরকে মেসেজ করেন, আমরা বইগুলো পাঠিয়ে দিব। এই বইগুলোর উপরেই কিন্তু লাইভ ক্লাস হচ্ছে, এখান থেকেই সর্বাধিক কমন আসবে। এই যে আমি সোহান স্যার ক্লাস নিচ্ছি, প্রত্যেকটা কোয়েশ্চেনকে অ্যানালাইসিস করে করে বুঝিয়ে দিচ্ছি, তাই না? আমরা প্রত্যেকটা কোর্সের প্রত্যেকটা ক্লাস এরকম করে শেষ করে দিব, আপনার ফ্রিতে প্রাইমারির প্রস্তুতি হয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ। বলেন তো আমাকে একটু অ্যাবস্ট্রাক্ট নাউন কোনটা? ওকে, মানবিকতা। অনেক উত্তর করতেছেন, থ্যাংক ইউ। মাইদুল ইসলাম আমাদের সাথে আছেন, সুমন উদ্দিন সোহাগ, আমরা দেখতে পাচ্ছি জুনায়েদ মিরাজকে উত্তর করেছে। আসেন একটু বাদ দিই, এইটা তো বাদ, বাদ, হিউম্যানিটি মানবতা। এই দেখেন ITY আছে, তার মানে এটা একটা নাউন। এখন জিজ্ঞাসা করছে কোন নাউন? আচ্ছা দাদা, মানবতা কি দেখা যায় না? ধরেন আমি আপনাকে না, আমি তো গরিব মানুষ আসলে, আপনারা আমাকে ধরলাম, আপনারা এই গরিব স্যারকে, সোহান স্যারকে ধরলাম 500 টাকা দিলেন। হ্যাঁ, বললেন যে স্যার 500 টাকা দিলাম, আপনি 500 টাকা দিয়ে কিছু কিনে খান, কথার কথা দিলেন। এই যে 500 টাকা দিয়ে আপনি যে আমার সাথে সেলফি তুলে ফেসবুকে আপলোড দিলেন, এইটারে কোন ধরনের মানবিকতা বলেন আমাকে? এই যে আপনি আমার কাছে আমাকে 500 টাকা দিলেন, 500 টাকা দিয়ে আমাকে যে সেলফিটা নিলেন আমার সাথে, এইটারে কোন ধরনের মানবিকতা বলে? এটাকে তো মানবিকতা বলে না। আপনি মানুষকে যেটা দেখাচ্ছেন এটাকে মানবিকতা বলে না, এটাকে বলে দিস ইজ কল্ড বিজনেস, এটাকে ব্যবসা বলে। তার মানে মানবিকতাটা কখনো দেখা যায় না, যেটা দেখা যায় সেটা মানবিকতা না, সেটা ব্যবসা। তার মানে আপনি যেটা করছেন, যেটা করে ছবি তুলছেন, আপনি ব্যাখ্যা দিচ্ছেন যে আমি অন্য মানুষকে ইন্সপায়ার করতেছি, ওকে ফাইন, বাট বর্তমানে এটা বিজনেস হয়ে গেছে। যেটা করে ছবি তুলছেন ওইটা ব্যবসা, বাট যারা এটা করে কিছু করতেছে না, গোপনে দান করতেছে, ওইটা হলো মানবিকতা, এটা হলো মনের ব্যাপার। ঠিক আছে, বুঝতে পেরেছেন? ওকে, নাইস, ঠিক আছে। তাহলে এটা হইতেছে হিউম্যানিটি, উত্তর হবে। 3 নম্বর প্রশ্নতে আসেন। 3 নম্বর কোয়েশ্চেন, হোয়াট টাইপ অফ নাউন ইজ কাইন্ডনেস? এইমাত্র পড়াইলাম, দেখেন প্রাথমিক শিক্ষক সহকারী শিক্ষক পরীক্ষাতে 23 সালের একটা কোয়েশ্চেন, দেখছেন?
সেম, সবগুলো প্রশ্ন কিন্তু সেম। কাইন্ডনেস, শব্দের শেষে নেস আছে। আপনি যদি একদম শর্টকাট মনে রাখতে চান, শব্দের শেষে নেস থাকবে, শিপ থাকবে, তারপরে এলো হুড থাকবে, তাই না? একটু আগে বললাম ITY থাকবে। মোটামুটি এগুলো থাকলে এগুলোকে আমরা মূলত অ্যাবস্ট্রাক্ট নাউন বলে থাকি। কিন্তু আমার মনে হয় যে অ্যাবস্ট্রাক্ট নাউনটা আপনি দেখা মাত্রই পারবেন। আমার ধারণা যে অ্যাবস্ট্রাক্ট নাউনগুলোকে আপনি দেখা মাত্রই ধরে ফেলতে পারবেন। তাহলে এখানে অ্যাবস্ট্রাক্ট নাউন কোনটা? কাইন্ডনেসটা কি নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন, এই যে অ্যাবস্ট্রাক্ট নাউন। ওকে, 4 নম্বর আসেন, নাউন ফর্ম অফ দ্য ওয়ার্ড ইয়াং। ইয়াং এর নাউন কোনটা? ইয়াং মানে যুবক, অ্যাডজেক্টিভ। তাহলে এটা নাউন কি? ইয়াঙ্গার, এটা একটা অ্যাডজেক্টিভ, কারণ এটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি। ইয়াংগেস্ট, এটা একটা সুপারলেটিভ ডিগ্রি, তাই না? এটা তো হবেই না, টেন্ডার। তাহলে উত্তর হবে কোনটা? ইয়থ। ইয়থ নাউন কোনটা বলেন তো? ইয়থ। কোনটা? ইয়থ। বুঝতে পেরেছেন? নাউন হচ্ছে ইয়থ। কি বলেছি? ইয়থ। সবাই পারতেছেন নিশ্চয়ই। এক্স্যাক্টলি, ইয়থ। ভেরি গুড। রাজু আহমেদ, শারমিন জাহান, ওকে, আনহা অনেক উত্তর করতেছেন, নাইস। সবগুলো প্রশ্নের উত্তর করে কিন্তু যাবেন ক্লাসে, শেষ করে যাবেন ক্লাসটা ইনশাআল্লাহ তাআলা। শেষ করে যাবেন তো নাকি বলেন? 5 নাম্বার আসেন, খুব দ্রুত বলে দেব। 5 নাম্বারটা আসেন, ডেস্ট্রয়স নাউন ইজ। এই ডেস্ট্রয়ের নাউন কি? ডেস্ট্রয় নাউন কি বলেন? ডেস্ট্রয় ধ্বংস করা, তাহলে নাউন হচ্ছে ডিস্ট্রাকশন, কারণ TION আছে। এইটা বাদ, হার্ম মানে ক্ষতি, অ্যাডজেক্টিভ। ড্যামেজ, এটা অ্যাডজেক্টিভ। অ্যাফেক্ট প্রভাব, অ্যাডজেক্টিভ। তাহলে নাউন কোনটা? এই দেখেন শব্দের শেষে TION আছে। ডিস্ট্রাকশন মানে ধ্বংস, এটাই মূলত নাউন। ডিস্ট্রাকশন, ধ্বংস, এটাই মূলত নাউন, তাই না? উত্তর কোনটা হবে? এ নাম্বার। ওকে, ভেরি গুড। 6 নাম্বার প্রশ্ন আসেন, হুইচ ইজ দ্য নাউন অফ দ্য ওয়ার্ড ট্রাই। অর্থাৎ এই ট্রাইয়ের নাউন কি? এই ট্রাইয়ের নাউনটা কি বলেন? এই ট্রাই শব্দের নাউনটা কি একটু জানাবেন। দেখেন আগে আসেন ট্রাইং এ, এটা বাদ। কেন বাদ? কারণ ট্রাইংটা হচ্ছে আপনার একটা জিরান্ড, আমার কাছে চেয়েছে হচ্ছে নাউন। নাউন না পাইলে আমি জিরান্ড আগে আসবো। ট্রায়াল, এটা একটা অ্যাডজেক্টিভ। ট্রায়ালটা কি বলেন তো? ট্রায়ালটা হইলো এক ধরনের নাউন, যেটার অর্থ কি বলেন? যেটার অর্থ হচ্ছে পরীক্ষা। এই যে ট্রায়াল, এইটার অর্থ হচ্ছে পরীক্ষা, এইটা হইতেছে নাউন। ট্রায়াল মানে পরীক্ষা, এটা হইলো নাউন। উত্তর এইটা। এইটা উত্তর না কেন? ট্রায়াবল হবে না, কারণ ট্রায়াবল মানে হচ্ছে আপনার এক ধরনের অ্যাডজেক্টিভ, শব্দের শেষে ABLE আছে। ট্রায়াবল তো হবে না, তাই না? ট্রায়াবল হবে না। বুঝতে পারছেন কেন ট্রায়াবল হবে না? কারণ ট্রায়াবল মানে হচ্ছে আপনার, এখানে আমরা যেটা বলি বিচার্য। ট্রায়াবল শব্দের অর্থ হচ্ছে বিচার্য, যেটা এক ধরনের অ্যাডজেক্টিভ। ট্রায়াবল শব্দের অর্থ হচ্ছে বিচার্য, অ্যাডজেক্টিভ। তার উত্তর কোনটা? ট্রায়াল মানে পরীক্ষা। ওকে, থ্যাংক ইউ। এরপরে আসেন আমরা চলে যাব 7 নাম্বার প্রশ্নতে। চলেন, 7 নাম্বার প্রশ্নটা কি? নাউন অফ দ্য ওয়ার্ড রিলাই। রিলাই মানে কি আগে বলেন? রিলাই কিন্তু এটা এক ধরনের ভার্ব। রিলাই মানে হচ্ছে নির্ভর করা। তাহলে আসেন, রেলিমেন্ট এটা কিন্তু দেখেন, রিলাইয়ের ভার্ব তো রিলাই, এটা আগেই বাদ, কারণ রিলাই আবারও দিছে, এটা ভার্ব বাদ, এটা তো হবেই না। আর রেলিমেন্ট এটা তো কোনো ওয়ার্ডই হয় না সত্যি বলতে। শব্দের শেষে আমরা জানি যে সি থাকলেও এটা নাউন হয়। তাহলে রিলাই ভার্বের নাউন হচ্ছে রেলিয়েন্স মানে নির্ভরতা। রেলিয়েন্স মানে কি বলেন তো? নির্ভরতা। এই যে রেলিয়েন্স ওয়ার্ডটা দেখতেছেন, পরীক্ষা বোধে রিলিয়েন্স না থেকে কিন্তু এই যে ডিপেন্ডেন্স এই শব্দটাও থাকতে পারে। ডিপেন্ডেন্স মানে হচ্ছে নির্ভরতা। সবসময় যে রেলিয়েন্স আসবে তা না, একটু ঘুরিয়ে দিল আপনাকে, ডিপেন্ডেন্স দিতে পারে না? পারে। ওকে, দেখেছেন বিষয়টা, খেয়াল করেছেন? দেখছেন, রেলিয়েন্স হইতেছে নাউন, তবে এই নাউনের আবার সিনোনিম দিলাম একটা, সেই সিনোনিমের নাম কি? ডিপেন্ডেন্স। মাঝে মাঝে দেখবেন রেলিয়েন্স না থেকে পরীক্ষার মধ্যে ডিপেন্ডেন্স অপশনে থাকতে পারে, নির্ভরতা আসতে পারে। ওকে, তারপর তো পরটা যান। যাদের বই নাই তাদেরকে বলতেছি এই ক্লাসটা মিস করবেন না। যাদের বই আছে তারা বই আগেই দেখেন না, আগে উত্তর দেখলে আপনি মজাটা নষ্ট হয়ে যাবে। দ্য ওয়ার্ড রিপ্রোডাকশন। আসেন, এই যে রিপ্রোডাকশন এটা কোন পার্টস অফ স্পিচ বলেন? রিপ্রোডাকশন এটা কোন পার্টস অফ স্পিচ? এই যে TION আছে। সো আই থিঙ্ক দেয়ার ইজ নো প্রবলেম টু ফাইন্ড দ্য অ্যান্সার, অ্যান্ড ইট শুড বি আ নাউন। এটা কি হবে বলেন তো? একটা নাউন হবে, কারণ শব্দের শেষে TION আছে। তার মানে আমাদের কিন্তু মোটামুটি সাফিক্স এবং প্রিফিক্স এটা কিন্তু প্রচুর আমাদেরকে সহযোগিতা করতেছে। সাফিক্স প্রিফিক্সটা কিন্তু আমাদেরকে মোটামুটি ভালোই কি করতেছে? সহযোগিতা করতেছে। সো হিয়ার রিপ্রোডাকশন ইজ আ নাউন।
ওকে 9 নম্বর আসেন। দেখেন গ্র্যাভিটি ভেরি একটা মানে খুবই মারাত্মক গুরুত্বপূর্ণ একটা বাক্য, এটাকে আপনি স্টার মার্ক করে দিতে পারেন, এখান থেকে কমন আসতে পারে। স্টার মার্ক করতে পারেন, এটা স্টার মার্ক করে রাখতে পারেন। দেখেন ভালো করে খেয়াল করেন, দ্য ওয়ার্ড গ্র্যাভিটি মানে কি দাদা? গ্র্যাভিটি মানে হচ্ছে মধ্যাকর্ষণ। আপনার নাউন চেনার জন্য আপনাকে কিন্তু বাংলার অর্থ জানার দরকার নাই আপাতত, সরাসরি শব্দের শেষে ITY আছে, এই জন্য এটা নাউন। গ্র্যাভিটি মানে মধ্যাকর্ষণ, এটা কি বলেন তো? নাউন। মধ্যাকর্ষণ এটা কি নাউন, কি বলেন তো? নাউন। ওকে, গ্র্যাভিটি মানে হচ্ছে মধ্যাকর্ষণ, নাউন। তো গ্র্যাভিটির কথা মনে করে আমার আবার আরেকটা কথা মনে পড়লো, সেটা হচ্ছে জেনোসাইড মানে গণহত্যা। আমাকে একটু বলবেন কি প্লিজ, এই জেনোসাইড গণহত্যা এটা কোন ধরনের নাউন বলেন? এইটা আমাকে একটু বলেন তো, এইটা কোন ধরনের নাউন? গণহত্যাটা কোন ধরনের নাউন একটু কাইন্ডলি জানান তো দেখি তো একটু সবাই একটু জানান তো আমাকে যে গণহত্যাটা কোন ধরনের নাউন, একটু জানাবেন কি যে গণহত্যাটা কোন ধরনের নাউন? গণহত্যা, দেখেন আপনি তো এটা পারেন তাই না? গ্র্যাভিটি মানে মধ্যাকর্ষণ, এটা একটা নাউন। কেন? কারণ ITY আছে, এটা একটা আমাকে ক্লু দিচ্ছে, বাট এটা তো আসবেই, এটা তো এসেছিল। তো এবার যদি আবার এটা আসে কোনটা? জেনোসাইড মানে গণহত্যা। তো গণহত্যাটা কোন পার্টস অফ স্পিচ একটু জানাবেন প্লিজ। গণহত্যাটা কোন পার্টস অফ স্পিচ? সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ ধৈর্য হারাবেন না, ক্লাসটা শেষ পর্যন্ত করে যাবেন। গণহত্যা কোন পার্টস অফ স্পিচ? আপনারা দেখতে পাচ্ছি যে কিছু কিছু উত্তর আগেই বলে দিচ্ছেন বই দেখে, এটার মধ্যে কোনো কৃতিত্ব নাই। আপনি আমার দিকে তাকান, প্রত্যেকটা কোয়েশ্চেনের যে ব্যাখ্যাগুলো দিচ্ছি সেগুলো খেয়াল করেন, খরগোশের মতো কানটা খাড়া করে শুনেন। বলেন, জেনোসাইড একটা নাউন তাই না? এটা এক ধরনের অ্যাবস্ট্রাক্ট নাউন এবং এটা অর্থ হচ্ছে গণহত্যা। অ্যাডভাইস 10 নম্বরটা খেয়াল করেন, অ্যাডভাইস। এখানে আপনারা ভুল হবে, কি ভুল হবে? এরকম প্রশ্ন করবে যে হুইচ ওয়ান ইজ নট আ নাউন, নিচের কোনটি নাউন নয়? দেখবেন অপশনে এই শর্টকাটটা মনে রাখবেন। দেখেন এই যে অ্যাডভাইস, আপনি যেটা লিখতেছেন অ্যাডভাইস, আরেকটা অ্যাডভাইস কিন্তু আছে, সেটা কি? এই যে অ্যাডভাইস, এইটা একটু খাতার মধ্যে নোট করবেন, এখান থেকে 1 মার্ক কমন পাবেন আপনি। শব্দের শেষে যদি CE থাকে, আবার শব্দের শেষে যদি SE থাকে, শব্দের শেষে SE থাকলে ওইটাকে বলে ভার্ব, আর শব্দের শেষে CE থাকলে ওইটাকে বলে নাউন। আমার কথা কি বুঝতে পেরেছেন? শব্দের শেষে যদি CE থাকে, কি বলছি? শব্দের শেষে যদি CE থাকে ওইটাকে বলবো নাউন, কিন্তু শব্দের শেষে যদি SE থাকে ওইটাকে বলবো ভার্ব। এই ছোট্ট ভুলটা কিন্তু কইরেন না, এটা কিন্তু পরীক্ষার মধ্যে প্রায় সময় দেখা যায়। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, অ্যাডভাইস এখানে কি দেখেন CE যুক্ত আছে, তো যেহেতু এইটা CE যুক্ত আছে তার মানে এটা একটা নাউন। কি বলেন? নাউন। কারণ আমরা দেখলাম CE থাকলে নাউন। এখন এইটাই যদি আবার এই রকম থাকতো, কেমন? এই যে অ্যাডভাইস SE দ্বারা থাকতো, তাহলে এটা কি হইতো বলেন তো? ওইটা ভার্ব হইতো। তো এটা যেহেতু দেয় নাই, তাহলে এটা নাউন হবে। কি হবে বলেন তো? নাউন হবে। বুঝতে পেরেছেন কিনা? আপনাদের একটা কথা বলেছি, সেই কথাটা পজিটিভলি বা নেগেটিভলি নেওয়ার কিছু নাই। আমি জাস্ট এতটুকু বলেছি, যদি কারো সামনে বই থাকে তাহলে আপনারা বইটা দেখে বলবেন না। আমি এটা মিন করি না যে আপনি দেখে বলতেছেন, আমি জাস্ট সতর্ক করেছি, আর কিছু না। ডোন্ট মাইন্ড, এটা নিয়ে মাইন্ড করার কিছু নাই, ওইভাবে বলি নাই, তাই না? দেখেন অ্যাডভাইস CE থাকলে নাউন আর SE থাকলে ভার্ব। ভেরি গুড। ওকে, দেখেন চলেন তারপরে হুইচ ওয়ার্ড ইজ নট নাউন, এই ধরনের প্রশ্ন পরীক্ষার মধ্যে আসে যে হুইচ ওয়ার্ড ইজ নট নাউন, নিচের কোনটি নাউন নয়? হুইচ ওয়ার্ড ইজ নট নাউন, নিচের কোনটি নাউন নয়? আসে তো এই যে নট কথাটা আছে না, এইটা আপনি 2 চোখে দেখবেনই না। এই নট কথাটা আপনার চোখেই পড়বে না, আমি জানি এই নট কথাটা আপনার চোখেই পড়বে না। বোঝেন না এই ব্যাপারটা? আমাদের বইতে সবই দেওয়া আছে, বেশি বেশি প্র্যাকটিস দেওয়া আছে। এই যে আমরা আমাদের বইয়ের PDF থেকে আপনাদেরকে পড়াচ্ছি, বোঝেন নাই? বইয়ের PDF থেকেই পড়াচ্ছি। ইংলিশ বইতে কি এই ব্যাখ্যাগুলো থাকবে? আপনারা ইংলিশ বইটা কিনবেন, জাস্ট প্র্যাকটিস করবেন, আর আমরা যত ব্যাখ্যা আছে ক্লাসে, ফ্রি ক্লাসে বুঝাই দিব। বোঝেন না এই ব্যাপারটা? ওকে, দেখেন খেয়াল করেন, হুইচ ওয়ার্ড ইজ নট আ নাউন? আর্টিকুলেশন, এটা একটা নাউন তাই না?
তারপর দেখেন এই দেখেন আর্টিকুলেশন, TION আছে, আর্টিকুলেশন। তারপর জানি আর্টিকুলেশন মানে কি বলেন তো? প্রশ্ন নম্বর কত? প্রশ্ন নম্বর হচ্ছে 11। আর্টিকুলেশন মানে উচ্চারণ। দেখেন TION আছে, এটা নাউন তাই না? বলছে কোনটা নাউন নয়। তারপর হচ্ছে সিমুলেশন, TION আছে। দেখেন ইনডেমিনিটি, ITY আছে। তার মানে তিনটা জিনিস পাইছি আমরা, একটা হচ্ছে TION, আরেকটা পাইছি TION, আরেকটাই পাইছি ITY। তাহলে প্রথম যেই শব্দটা আমরা দিয়েছি সেটার নাম হচ্ছে, প্রথম যেই শব্দটা দিয়েছি আর্টিকুলেশন। আর্টিকুলেশন মানে উচ্চারণ, সিমুলেশন মানে নকল, অভিনয়, আর হচ্ছে আমাদের এখানে ইনডিমিনিটি মানে ক্ষতিপূরণ। তাহলে ডিফেম মানে কি? ডিফেম মানে হচ্ছে দুর্নাম করা বা মানহানি করা। ডিফেম মানে কি বলেন তো? ডিফেম মানে দুর্নাম করা বা মানহানি করা, এটা এক ধরনের ভার্ব। এই জন্য আমরা এটাকে বলবো এটা কোনো নাউন না, মানহানি করা। একটা প্রশ্ন আপনারা আমাকে বারবার করতেছেন যে এই ব্যাখ্যাগুলো কি আমাদের বইতে আছে কিনা। আমাদের বইতে যতটুকু দেওয়া দরকার ততটুকু দেওয়া আছে। এই বইটা নিয়ে আমরা প্রচুর কাজ করেছি, তবে খুব তাড়াতাড়ি ইজিলি যাতে আপনার প্রিপারেশনটা সহজ হয় সেটার জন্য সব কিছু বইতে রেডি করা আছে। তবে ব্যাখ্যাগুলো, প্রত্যেকটা কোয়েশ্চেনের ব্যাখ্যাগুলো আমরা আমাদের লাইভ ক্লাসগুলোতে দিব। জাস্ট আপনারা আমাদের পেজের সাথে যুক্ত থাকেন, কোনো সমস্যা নাই। ওকে, এতটুকু বুঝতে পেরেছেন কিনা? ডিফেম মানে মানহানি করা, দুর্নাম করা, এটা হইতেছে ভার্ব। দ্যাটস ওয়াই এটা কোনো নাউন না। উত্তর তাহলে সি নাম্বার। ওকে, 12 নম্বর প্রশ্নতে আসেন। 12 নম্বর প্রশ্নের ভেতরে আসেন তো একটু। 12 নম্বর প্রশ্নের মধ্যে আসেন। 12 নম্বর প্রশ্নের মধ্যে একটু আসবেন কাইন্ডলি। 12 নম্বরে দেখেন তো অ্যাডমিট শব্দটির নাউন কি? অ্যাডমিট শব্দের নাউন কি? ভালো করে খেয়াল করেন। অ্যাডমিট শব্দের, অ্যাডমিট মানে কি? ভর্তি হওয়া। এটার নাউন কি? আমরা কিন্তু ওই যে প্রিফিক্স সাফিক্সগুলো আমাদের বইতে খুব সুন্দর করে দিয়ে দিয়েছি আমরা। অ্যাডমিশন, তারপর হচ্ছে অ্যাডমিটেন্স, অ্যাডমিজিবল, অ্যাডমিটেড। দেখেন এইটা হবে না, কারণ এটা অ্যাডজেক্টিভ, এটা তো হবেই না। অ্যাডমিটেডও দিস ইজ ওয়ান কাইন্ড অফ পার্টিসিপল, ভার্বের 3 নাম্বার। তারপর হচ্ছে অ্যাডমিটেন্স, এটা হয়তো, বাট শব্দটা আসলে ভুল। তাহলে কি হবে? অ্যাডমিশন মানে ভর্তি, অ্যাডমিশন, তাই না? উত্তর কোনটা বলেন তো? অ্যাডমিশন। খুবই সহজ ছিল এটা, অ্যাডমিশন। এটা খুবই সহজ ছিল সত্যি বলতে, এটা খুবই সহজ ছিল। ওকে, এটা পারবেন 12 নম্বরটা। 13 নম্বর আসেন, এখান থেকেই বলেন 13 নম্বরটা। রিকগনাইজ, রিকগনাইজ শব্দের নাউন কোনটি? রিকগনাইজ শব্দের নাউন কোনটি বলেন? এখানে রিকগনিশন আছে, এটা তো হবেই না, তাই না? রিকগনিশন কোথায় আছে দেখেন, রিকগনিশনটা কোথায় আছে? TION কোথায় এটা আছে? রিকগনিজেবল, এটা অ্যাডজেক্টিভ, এই জন্য এটা বাদ। হ্যাঁ, তারপরে এটা বাদ কেন? রিকগনাইজিং, এটা তো আরো বাদ, কারণ ING আছে। রিকগনিশন, এই যে TION আছে, সো উত্তর হচ্ছে বি নাম্বার, রিকগনিশন। উত্তর কি বলেন তো? বি নাম্বার, রিকগনিশন। সবাই ক্লাসটা শেষ করে যাবেন, আমাদের খুব বেশি সময় লাগবে না, আপনাদের জন্যই এত কষ্ট করা। সো ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত করে যাবেন। আমরা কিন্তু বিগত 10 বছরের প্রশ্ন আমরা দেখতেছি। সো আমরা কি দেখতেছি? 10 বছরের প্রশ্ন দেখতেছি, খুব বেশি কঠিন না, সহজ প্রশ্ন। ওকে, 13 নম্বর প্রশ্ন গেল। 14 নম্বরের কোশ্চেনে আসেন। দেখেন ট্রু শব্দের নাউন কি? এটা নিয়ে একটু ঝামেলা আছে, একটু বলে দিই। ট্রু শব্দের নাউন কি? ভালো করে খেয়াল করেন যে এই ট্রু শব্দের নাউনটা কি বলেন তো আমাকে। এই ট্রু শব্দের নাউন কি? ট্রু শব্দের নাউন কি? ট্রুলি না, এটা একটা অ্যাডভার্ব, ট্রুলি, সত্যিকার অর্থে। তারপর দেখেন ট্রুথফুল, অ্যাডজেক্টিভ, শব্দের শেষে কি আছে? ফুল আছে। বাকি থাকে ট্রুথ। এই ট্রুথ মানে কি বলেন তো? ট্রুথ মানে সত্যতা, আর এই ট্রুথফুলনেস মানেও সত্যবাদিতা। ট্রুথফুলনেস মানে কি? সত্যবাদিতা। ট্রুথফুলনেস ইজ আ নোবেল ভার্চু, অর্থাৎ এটা তার একটা গুণকে প্রকাশ করতেছে। সত্যি বলতে এখানে উত্তর এই সি এবং ডি দুটোই খুব কাছাকাছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে কিন্তু উত্তর দুটোই খুব কাছাকাছি। এজন্য আমরা সর্বশেষ ডি নাম্বারকে উত্তর দিব এই কারণেই যে, কারণ সত্যবাদিতা একটা গুণকে প্রকাশ করে। এটা একটা ব্যক্তির গুণ হতে পারে, এটা একটা গুণ, বাট এই সত্যতা একদম পিওর একটা নাউন। বা আমি আবারও বলতেছি যে ট্রুথ এবং ট্রুথফুলনেস দুটোই নাউন, তবে এই ট্রুথফুলনেসের থেকে এই ট্রুথ হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ, বেশি অ্যাপ্রোপ্রিয়েট উত্তর। বেশি অ্যাপ্রোপ্রিয়েট উত্তর হচ্ছে ট্রুথ মানে সত্যতা, এখানে শুধুই নাউন আছে। কিন্তু ট্রুথফুলনেস এখানে কিন্তু অ্যাডজেক্টিভও আছে, নাউন আছে, সত্যবাদিতা একটা গুণ। এই জন্য আমরা এখানে সি নাম্বারটাকে উত্তর দিতে পারতেছি না। যদি কখনো এটা না থাকে তাহলে আমরা ট্রুথফুলনেসটাকে উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই নিশ্চয়ই বুঝতে পেরেছেন। 15 নম্বর আসেন, হোয়াট ইজ দ্য নাউন অফ দ্য ওয়ার্ড অ্যাকসেপ্ট? অ্যাকসেপ্টের নাউন কি? ভালো করে খেয়াল করেন।
অ্যাকসেপ্টের নাউন কি? অ্যাকসেপ্ট মানে কি বলেন? অ্যাকসেপ্ট মানে হচ্ছে গ্রহণ করা। কি বলেছি? গ্রহণ করা। অ্যাকসেপ্টেবলি এটা তো হবেই না, এটা এক ধরনের অ্যাডভার্ব। তারপরে দেখেন অ্যাকসেপ্টেড এটা এক ধরনের পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল। অ্যাকসেপ্টেবল মানে গ্রহণযোগ্য, এটা এক ধরনের অ্যাডজেক্টিভ। তাহলে উত্তর হবে কোনটা? অ্যাকসেপ্টেন্স, সিই আছে শব্দের শেষে, অ্যাকসেপ্টেন্স। এই জন্য উত্তর হবে কি বলেন? অ্যাকসেপ্টেন্স। প্রিয় ভাই বোনের আমার, উত্তর কি হবে? অ্যাকসেপ্টেন্স। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, উত্তর কি হবে? অ্যাকসেপ্টেন্স। ওকে, ভেরি গুড। চলেন এরপর আমরা 16 নম্বর আসি, ফ্রিকোয়েন্সি। দেখেন ফ্রিকোয়েন্সি মানে কি? ফ্রিকোয়েন্সি মানে কম্পাঙ্ক। ফ্রিকোয়েন্সি মানে কি বলেন তো? ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে কম্পাঙ্ক। ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে কম্পাঙ্ক। কি বলেছি বলেন তো? ফ্রিকোয়েন্সি মানে কম্পাঙ্ক। এই যে কম্পাঙ্ক শব্দের শেষে সিওয়াই আছে, দ্যাটস ওয়াই এটা কি হবে? এটা একটা নাউন হবে। ভার্ব তো হবেই না, এটা তো অ্যাডভার্ব আরও হবে না, কোনো ক্লু নাই। অ্যাডজেক্টিভও হবে না। এটার অ্যাডজেক্টিভ হচ্ছে ফ্রিকুয়েন্ট। এটার যে অ্যাডজেক্টিভটা আছে সেটা হচ্ছে ফ্রিকুয়েন্ট, বাট উত্তরটা হবে ফ্রিকুয়েন্সি। উত্তরটা কি হবে বলেন তো? ফ্রিকুয়েন্সি। ভেরি গুড, ভেরি গুড, অসংখ্য ধন্যবাদ। 16 নম্বরটা সবার হয়েছে তাই না? ফ্রিকুয়েন্সি হচ্ছে নাউন। নাইস। 17 নম্বর আসেন। এখন আস্তে আস্তে আমরা একটু গভীরে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কি বলেন? ক্লাস কি কন্টিনিউ চলবে নাকি থেমে যাব বলেন? ক্লাস কি চলবে? ক্লাস কি চলবে? তাহলে আপনারা যে ঘুমিয়ে যাচ্ছেন, কি বলেন? ক্লাস কি চলবে নাকি ঘুমিয়ে যাচ্ছেন? হ্যাঁ, একটু জানাবেন। ক্লাস কি চলবে নাকি ঘুমিয়ে যাচ্ছেন, নাকি আমি থেমে যাব? কি আপনাদের ভালো লাগতেছে না? প্রবলেমগুলো সলভ করে দিচ্ছি। ক্লাস কি চলবে নাকি থেমে যাব বলেন? সবাই বলেন, সবাই একটু বলবেন। আনিতা ইজ আ গুড গার্ল। আনিতা ইজ আ গুড গার্ল। আনিতা একটা ভালো মেয়ে। এখানে গার্ল কি নাউন? আমরা জানি অ্যাডজেক্টিভের পরে যেটা হয় সেটা নাউন। দেখেন এই যে আর্টিকেলের পরে দুইটা ওয়ার্ড আছে, এই যে দুইটা ওয়ার্ড আছে, তাহলে এইটা একটা নাউন, এইটা একটা অ্যাডজেক্টিভ। সহজ একটা জিনিস, আর্টিকেলের পরে দুইটা ওয়ার্ড থাকলে নাউন অ্যাডজেক্টিভ। তাহলে গার্ল একটা নাউন, গার্ল একটা কি নাউন, এবং এই গার্ল একটা কমন নাউন। গার্ল একটা কি নাউন বলেন? কমন নাউন। বলেন গার্ল একটা কমন নাউন। কেন? কারণ বালিকা, মেয়ে, গার্ল কমন নাউন। একটু আগে পড়ে আসছি আমরা তাই না? একটু আগে আমরা পড়ে আসছি। ওকে, সবাই যদি বলেন চলবে তাহলে চলবে, সবাই যদি বলেন চলবে না তাহলে চলবে না। কি চলবে? আপনারা আছেন তো আমার সাথে? থাকবেন তো ইনশাল্লাহ? আমরা একদম বিগত বছরের প্রায় 80+ কোয়েশ্চেন সলভ করার উদ্দেশ্যে আসছি। থাকবেন তো ইনশাল্লাহ? থাকবেন, ধন্যবাদ। ওকে, 18 নম্বর প্রশ্নতে আসেন তো। 18 নম্বর প্রশ্নতে দেখেন, আই রিকগনাইজড ইউর ভয়েস। আমি এটা শর্টকাটটা দিয়েছিলাম, ব্যাখ্যাটা কি ছিল? আমি ব্যাখ্যাটা দিয়েছিলাম, যদি কোনো পসেসিভ প্রোনাউনের পরে, এখানে লিখি, যদি কোনো পসেসিভ প্রোনাউনের পরে, ভালো করে খেয়াল করবেন, যদি কোনো পসেসিভ প্রোনাউনের পরে কোনো অ্যাবস্ট্রাক্ট নাউন বসে, কি নাউন বসে? অ্যাবস্ট্রাক্ট নাউন বসে, তাহলে ওই অ্যাবস্ট্রাক্ট নাউনটাকে আমরা কি নাউন বলবো? ওই অ্যাবস্ট্রাক্ট নাউনটাকে আমরা কমন নাউন বলবো। কি নাউন বলবো বলেন তো? কমন নাউন বলবো। অ্যাবস্ট্রাক্ট নাউন কি বলবো বলেন? কমন নাউন বলবো। আমি আবার বলতেছি, যদি কোনো পসেসিভ প্রোনাউনের পরে অ্যাবস্ট্রাক্ট নাউন বসে, ওটাকে আমরা কি নাউন বলবো? কমন নাউন বলবো। কি নাউন বলবো? কমন নাউন বলবো। এখানকার ভয়েসটা এটা কি নাউন? এটা এই মুহূর্তে অ্যাবস্ট্রাক্ট নাউন না। কারণ কি বলেন? কারণ এটা পসেসিভ প্রোনাউন ইউরের পরে বসেছে। তাহলে পসেসিভ প্রোনাউনের পরে যখন কোনো অ্যাবস্ট্রাক্ট নাউন বসবে, সেটা একটা কমন নাউন হয়ে যাবে। কি নাউন হয়ে যাবে বলেন? সেটা একটা কমন নাউন হয়ে যাবে। সব কিছু ক্লিয়ার? বুঝতে পেরেছেন? 19 নম্বর প্রশ্ন আসেন, ঢাকা ইজ আ বিগ সিটি। ভাইয়া পুরা বলেন, ঢাকা ইজ আ বিগ সিটি। এখানে সিটিটা কোন নাউন বলার কোনো অপেক্ষা রাখে না, বারবার একটা সিকোয়েন্স শিখিয়ে দিছি। এই যে আর্টিকেল, এই যে অ্যাডজেক্টিভ, এই যে নাউন, দেখছেন? নাউন, নাউনের আগে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ আগে কি আর্টিকেল, আর্টিকেল পর দুইটা ওয়ার্ড থাকলে কি হয়? নাউন অ্যাডজেক্টিভ, তাই না? তো ভাইয়া পরে একটু বলবেন, এই সিটি এটা কি নাউন? অবশ্যই কমন নাউন। বলেন কি নাউন? অবশ্যই কমন নাউন। কেন কমন নাউন? কারণ সিটি শহর, এই শহর মানে পৃথিবীর সকল শহর। ঢাকা, টাঙ্গাইল, বরিশাল, দিনাজপুর, রংপুর, সব কিছু, ইসলামাবাদ, তাই না? বলতেই পারি আমরা এরকম, সারাদিন এরকম আমরা বলতে পারি। নাইস। চলেন এই মুহূর্তে আমরা 19 নাম্বার কোয়েশ্চেনে চলে যাব, মানে 20 নাম্বার কোয়েশ্চেন। হোয়াট কাইন্ড অফ নাউন ইজ জার্নি? এইটা পরীক্ষার মধ্যে প্রায় আসে, অনেক কমন এটা, এবং এটা পোলাপান পারে না। এটা মোস্ট অফ দি স্টুডেন্টস যারা আছেন,
আমাদের বেশিরভাগ শিক্ষার্থীবৃন্দরা এই জার্নিটা নিয়ে কিন্তু ঝামেলায় পড়ে যায়। হোয়াট কাইন্ড অফ নাউন ইজ জার্নি, জার্নিটা কোন ধরনের নাউন। দেখেন এই জার্নিটাকে কিন্তু আমরা সিঙ্গুলারও করতে পারি, প্লুরালও করতে পারি। আমি আপনাদের বোঝায় বলি ব্যাপারটা, আর জীবনে ভুল হবে না। আমরা কিন্তু কমন নাউনের বৈশিষ্ট্যটা জেনে এসেছি। কি জেনে এসেছি? কমন নাউন মানে সেটা সিঙ্গুলারও হতে পারে, কমন নাউন মানে সেটা প্লুরালও হতে পারে। দেখেন কমন জার্নি দ্বারা একটা যাত্রা বা একটা ভ্রমণকে বোঝায়। যেমন আমি বলতে পারি গতকাল আমি যেই ভ্রমণে বা যাত্রায় গিয়েছিলাম সেটা খুব ভয়ানক ছিল। আমরা এরকম করে বলতে পারি না যে আ লং জার্নি, এটা একটা দীর্ঘ জার্নি বলতে পারি, কিন্তু আমরা কিন্তু জার্নিকে গণনা করতে পারি। লং জার্নি একটা দীর্ঘ জার্নি, একটা দীর্ঘ যাত্রা। আবার আমরা এরকম বলতে পারি অ্যান ইন্টারেস্টিং জার্নি, এটা একটা খুবই ইন্টারেস্টিং জার্নি ছিল। তার মানে এই জার্নি শব্দটাকে আমরা সিঙ্গুলারও রাখতে পারি, প্লুরালও রাখতে পারি। আবার এই জার্নি শব্দটার আগে আমরা আর্টিকেল ব্যবহার করতে পারি। তাহলে সিস্টেমটা হইল, আমরা যদি কোনো শব্দের আগে আর্টিকেল ব্যবহার করতে পারি বা ওইটার সিঙ্গুলার প্লুরাল যদি থাকে, ওটাই তো কমন নাউন, তাই না? দ্যাটস ওয়াই জার্নি একটা কি নাউন বলেন? জার্নি একটা কমন নাউন। জার্নি একটা কি নাউন? কমন নাউন। ঠিক আছে, জার্নি একটা কি নাউন? কমন নাউন। শোনেন, এক একজনে এক এক রকম টেকনিক দিবে। সবগুলো টেকনিক মনে রাখবেন, যেটা পরীক্ষার মধ্যে মনে থাকে সেটাই আপনার জন্য কল্যাণকর হবে বলে আমি আশা করছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কোনটি কমন নাউন আগে বাদ দেন। দেখেন তো কোনটা কমন নাউন হইতে পারে, কোনটা কমন নাউন হইতে পারে, একটু খেয়াল করবেন। কোনটা কমন নাউন একটু দেখেন তো, কোনটা কমন নাউন। দেখেন আগে একটু বাদ দেওয়া শিখেন। মার্চ এটা একটা নির্দিষ্ট নাম, প্রপার নাউন। জুট এটা প্রপার নাউন না। তারপর দেখেন ক্লাস, এটা একটা কি নাউন? ক্লাস এটা একটা কালেকটিভ নাউন। ক্লাসটা কি নাউন বলেন তো? কালেকটিভ নাউন। এই যে জুট মানে পাট, এটা একটা ম্যাটেরিয়াল নাউন, এটা একটা প্রপার নাউন, এটা একটা ম্যাটেরিয়াল নাউন। তাইলে উত্তর বাকি থাকে শুধু মাউথ। মাউথ দ্বারা একজন মানুষ বা একটা প্রাণীর মুখের অংশকে বোঝায়। একজন মানুষ কিংবা কি বলেন একটা প্রাণীর মুখের অংশটাকে বোঝায়। সো দিস ইজ আ নাউন। সো দ্যাটস ওয়াই কমন নাউন। এই মাউথ মানে হচ্ছে কমন, কারণ এটা দ্বারা মানুষের মুখের অংশকেও বোঝায়, কোন একটা প্রাণীর মুখের অংশকেও বোঝায়। সব থেকে বড় কথা এই তিনটা বাদ, এই জন্য এটা কমন নাউন। বুঝেন না এই ব্যাপারটা? সোজা মাউথ। 22 নম্বর প্রশ্নের মধ্যে আসেন তো, কোনটি কমন নাউন? আসেন, কোনটি কমন নাউন? দেখেন ফেব্রুয়ারি মান্থ, ফেব্রুয়ারি কমন নাউন না। কেন? কারণ এটা একটা প্রপার নাউন, এইটা একটা প্রপার নাউন। মান্থ মাস, এটা কোন মাস বোঝা যাইতেছে না। জুট একটু আগে পড়লাম, বাদ। ক্লাস একটু আগে পড়লাম, কালেকটিভ নাউন। এটা কি নাউন? কালেকটিভ নাউন, তাই না? তার মানে উত্তর কোনটা? মান্থ। এখানে কমন নাউন হচ্ছে কি বলেন তো? মান্থ। কমন নাউনটা কি বলেন তো? মান্থ। আর একটু ডিটেলসে বোঝাবো, এত বেশি ডিটেলসে বলতে গেলে যেখানে ডিটেলস বলা দরকার সেখানে ডিটেলস বলতেছি ভাই আপু। হ্যাঁ, ডিটেলসে যেখানে বলা দরকার সেখানে বলতেছি, বাট যেখানে ডিটেলসে বলার দরকার নাই, দেখা মাত্রই চিনতে পাচ্ছেন, সেখানে কথা বাড়ানোর কিছু নাই। দেখেন কোনটি কমন নাউন, নিচের কোনটা কমন নাউন খেয়াল করেন তো। এই যে মান্থ মাস, এটা দ্বারা কিন্তু আমি বুঝতেছি না। যারা আগের দুইটা ক্লাস করেন নাই, যেমন কি বলেন তো, যেমন আপনি নাউনের আমি টোটাল ক্লাস নিয়েছি দুইটা, তাহলে দুইটা ক্লাস যারা করেন নাই, 1 নম্বর ক্লাস আর 2 নম্বর ক্লাস, তারা একটু কম বুঝবেন। ওকে, তারপর চলেন 23 নম্বর প্রশ্নের ভিতরে আসেন। কোনটি কমন নাউন? আবারও সেই কমন নাউন। কোনটি কমন নাউন? আবার আসেন, আবারও বলতেছি কোনটি কমন নাউন। দেখেন তো কোনটা কমন নাউন? স্টেয়ার মানে না খেয়ে থাকা, তাই না? এটা একটা ভার্ব, তাহলে এটা না। তারপরে পাইরেট, পাইরেট মানে কি? পাইরেট মানে হচ্ছে জলদস্যু। পাইরেট মানে কি বলেন তো? পাইরেট মানে হচ্ছে জলদস্যু। পাইরেট মানে হচ্ছে জলদস্যু। ভালো করে খেয়াল করবেন 23 নম্বর প্রশ্নটা। পাইরেট মানে জলদস্যু, আর রোগারি মানে হচ্ছে দুর্বৃত্ত বা এক ধরনের বদমাইশি। তাহলে উত্তরটা হবে কোনটা? হিউম্যান। উত্তরটা হবে কোনটা বলেন তো? হিউম্যান, মানব জাতি, মানুষ। এই যে রোগারি, এটা দ্বারা বোঝা হইতেছে এক ধরনের বদমাইশি করা, মানে বদমাইশি বা বদমেজাজি। এটা এক ধরনের অ্যাবস্ট্রাক্ট নাউন, এটা বুঝতে পারছেন? তারপর হচ্ছে পাইরেট মানে হচ্ছে আপনার এক ধরনের জলদস্যুকে বোঝায়, পাইরেট দ্বারা জলদস্যুকে মিন করে। সো উত্তরটা হবে হিউম্যান মানে মানব জাতি, তাই না? মানুষ, তাই না? কমন নাউন। কোন মানুষ? এটা কিন্তু বোঝা যাইতেছে না। পাইরেট মানে জলদস্যু। আর রোগারি মানে তো বললামই, রোগারি মানে আমরা বললাম না, রোগারি মানে বললাম হচ্ছে বদমাইশি। সবার কি কমপ্লিট কিনা একটু আমাকে জানাবেন, সবার কমপ্লিট কিনা। 1 ও 2 নম্বর ক্লাস আমাদের আগেই দেওয়া আছে।
একই দিন 2 নম্বর ক্লাসটা আগে আসছে, আপনি করে নেবেন। কোনটি কমন নাউন, ভালো করে খেয়াল করেন, কোনটি কমন নাউন? দেখেন তো কোনটা কমন নাউন। ট্রুথ, এটা আমরা একটাকে পড়ে আসছি। ট্রুথ একটা নাউন, কিন্তু এটা কি না, কমন নাউন না। ভিক্টরি মানে বিজয়, বিজয় কিন্তু দেখা যায় না, মনের ব্যাপার, উপলব্ধি করার ব্যাপার। বিজয়টা কিসের ব্যাপার? মনের ব্যাপার বা উপলব্ধি করার ব্যাপার। লেন্থ, লেন্থ এটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, যেটা দেখা যায় না, লেন্থ দৈর্ঘ্য। তাহলে উত্তর কি হবে? ব্যাংক। উত্তর কি হবে বলেন তো? ব্যাংক। উত্তর কি হবে এখানে ভাইয়া? পরে উত্তর হবে ব্যাংক। উত্তর হবে কি বলেন তো? ব্যাংক। ট্রুথ এটাকে পরে আসলাম, সত্যবাদিতা, সত্যতা, অ্যাবস্ট্রাক্ট নাউন। ভিক্টরি বিজয়, অ্যাবস্ট্রাক্ট নাউন। লেন্থ, লেন্থ এটা ধরা যায় না, ছোঁয়া যায় না, অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে ব্যাংক এটা কমন নাউন। তাহলে এই তিনটা যে যখন বাদ দিতে পারছেন তখন বি নাম্বার উত্তর তেমনি হয়ে যাইতেছে। বোঝেন না এই ব্যাপারটা? যখন আপনি 3টা বাদ দিলেন তখন বি নাম্বার উত্তরটা অটোমেটিক্যালি হয়ে যাইতেছে। ওকে, কোনটি কমন নাউন? আসেন 25 নাম্বার কোয়েশ্চেনটা। এত পরিমাণ চর্চা করবেন যে পরীক্ষার মধ্যে এমনি কমন পড়ে যাবে। ক্লাস, ক্লাস কি নাউন? ক্লাস হচ্ছে একটা কালেকটিভ নাউন। একটা শ্রেণীতে অনেকগুলো শিক্ষার্থী থাকে, সবগুলো শিক্ষার্থী মিলে যেটা, সেটার নাম হচ্ছে ক্লাস। তাই ক্লাস কালেকটিভ। টিম, টিমটা কি? টিমটাও কালেকটিভ। শামীম কি? শামীম হচ্ছে প্রপার। দেখছেন আপনি 3টা বাদ দিচ্ছেন, শামীম প্রপার, টিম কালেকটিভ, হ্যাঁ ক্লাস কালেকটিভ। বাকি রয়েছে পিউপিল, শিক্ষার্থী, স্টুডেন্ট, এস আছে কমন নাউন। বুঝেন না এই ব্যাপারটা? পিউপিলস, পিউপিলস কমন নাউন, এটা একটা কমন নাউন। পিউপিল শিক্ষার্থীবৃন্দ, পিউপিল। বোঝাতে পেরেছি? কমপ্লিট? কমপ্লিট নাকি বলেন? ওকে, আপনারা মনে হয় একদম মানে টায়ার্ড হয়ে গেছেন না? টায়ার্ড হয়ে গেছেন কি? টায়ার্ড হয়ে গেলে হবে না তো। ফাইন্ড আউট দ্য কমন নাউন, এইটা একটু বলেন। ফাইন্ড আউট দ্য কমন নাউন, কমন নাউনের পর্যায় শেষ। ফাইন্ড আউট দ্য কমন নাউন। দেখেন কোনটা? ফ্লক, ফ্লক, ফ্লক না, ফ্লক না। কেন ফ্লক না? ফ্লক মানে দল, হ্যাঁ ঝাঁক, এই জন্য এটা হবে না, কালেকটিভ নাউন। বাঞ্চ, বাঞ্চ, বাঞ্চ বলছিলাম অনেকগুলো চাবির গুচ্ছ মিলে যেটা হয় সেটাকে বলে বাঞ্চ, এক গুচ্ছ চাবি, এই জন্য এটাও হবে না, কালেকটিভ। ঢাকা, ঢাকাও হবে না। ঢাকা একটা কি নাউন বলেন? ঢাকা একটা প্রপার নাউন, তাই না? তাহলে বাকি থাকে সিটি, শহর। শহর একটা কি নাউন? শহর একটা কি বলেন? শহর একটা কমন নাউন। শহর একটা কমন নাউন। বুঝতে পেরেছেন? শহর একটা কমন নাউন, আশা করি বুঝতে পেরেছেন। এরপর আসেন, দেখেন এই যে আমাদের বইতে খুব সুন্দর করে লেখা আছে, আমরা লিখে দিয়েছি, সুন্দর করে লিখে দিয়েছি প্রপার নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, ম্যাটেরিয়াল নাউন। এদের পূর্বে দি বসলে সেটা কি নাউন হয়ে যায়? সেটা কমন নাউন হয়ে যায়। আমি একটু আগে বললাম না যে আর্টিকেল বসে নাউনের আগে, নাউনের জন্য। তো যখনই আপনি দেখবেন যে একটি নাউনের আগে আর্টিকেল বসেছে, সেই নাউনটা 100% কমন নাউন হয়ে যাবে। এত কাহিনী করার আমার দরকার নাই। আসেন 27 নম্বর প্রশ্নটায় আসেন। দেখেন তো কি হবে? দ্য এলিফেন্ট। দেখেন তো এই যে একটা নাউনের আগে আমি কি দিয়েছি? দা, আর্টিকেল দা দিয়েছি, তাহলে এটা একটা কি নাউন হয়ে যাবে বলেন? আমি বললাম আপনাকে যে আর্টিকেল বসে কমন নাউনের আগে। কার না কোন নাউনের আগে বসে? আর্টিকেল বসে কমন নাউনের আগে। তাহলে পৃথিবীর যে কোনো নাউনের আগেই যদি আপনি আর্টিকেল বসাতে পারেন, তাহলে ওই নাউনটা আর অন্য কোনো নাউনে থাকতে পারবে না, সেটা অবশ্যই কমন নাউন হয়ে যাবে। এলিফেন্ট মানে হাতি, তাহলে এই হাতি ওয়ার্ডটার আগে আর্টিকেল দি বসেছে, তাহলে এটা নিঃসন্দেহে একটা কমন নাউন হয়ে যাবে। কথা কি বোঝাতে পেরেছি? ওকে, তারপর আসেন দ্য পুর আর অলওয়েজ আনহ্যাপি। খেয়াল করবেন এরকম কিছু শব্দ পাবেন, পুর বা রিচ, আপনি খুব ভালো করে জানেন। এই পুর বা রিচ এগুলোকে কি বলে? এগুলোকে বলে অ্যাডজেক্টিভ। যখন এগুলোর আগে আপনি আর্টিকেল দি বসাবেন, তখন এই সবগুলো মিলে একটা নাম হবে, তার নাম হচ্ছে প্লুরাল কমন নাউন। কি বলেন তো? প্লুরাল কমন নাউন। বুঝতে পারছেন? তার মানে পুর বা রিচ, দিস ইজ ওয়ান কাইন্ড অফ অ্যাডজেক্টিভ। এগুলোর পূর্বে যখন আর্টিকেল দি বসানো যায় তখন সেগুলো কমন তো হয়ই, তবে সেই কমনগুলো প্লুরাল কমন হয়। মানে গরিবেরা, ধনীরা, গরিবেরা বা ধনীরা। তার মানে এটা উত্তরটা কোথায় আছে দেখেন তো? উত্তরটা আছে এ নাম্বারে, প্লুরাল কমন নাউন। প্লুরাল কমন নাউন। বুঝে আসছে ব্যাপারটা? এটা আসেন খুবই, এটা একটা কঠিন প্রশ্ন। এখন যদি চলে যান, চলে যেতে পারেন, কোনো সমস্যা নাই। কারণ এখন আমি যেগুলোতে আসতেছি এগুলো তো বেশি সমস্যা। এতক্ষণ যেগুলো পেরেছেন সেগুলো সহজ ছিল, এখন যেগুলোতে আসতেছি এগুলো একটু জটিল, একটু কথা। সো সাবধান, ক্লাসটা শেষ পর্যন্ত করে যাবেন অবশ্যই, অবশ্যই শেষ পর্যন্ত ক্লাসটা করে যাবেন আশা করব আমি। একটু জানাবেন
একটু আমাকে জানাবেন তো এটা কি হবে, একটু আমাকে জানাবেন। দেখেন এখন হচ্ছে ঝামেলাকর জিনিস আসতেছে, ঝামেলাকর জিনিস। ড্রাইভ দ্য নেইল ইনটু দ্য টেবল। ড্রাইভ দ্য নেইল, নেইল মানে কি? নেইল মানে হচ্ছে পেরেক। নেইল মানে কি বলেন তো? নেইল মানে হচ্ছে পেরেক। এখন এই পেরেক কোথা থেকে উৎপন্ন হয়েছে বা তৈরি করা হয়েছে? আয়রন থেকে। তাহলে আমরা জানি ম্যাটেরিয়াল নাউন থেকে যেটা তৈরি করা হয়েছে সেটা হচ্ছে কমন নাউন। তাহলে আয়রন থেকে যে আমরা নেইল তৈরি করলাম এটা কিন্তু একটা কি নাউন বলেন? এটা কিন্তু একটা কমন নাউন। কিন্তু এই নেইল বা পেরেক এটা কিন্তু বাজার থেকে আমরা একটা দুইটা করে কিনে আনি না, বাজার থেকে আমরা মূলত পরিমাপ করে মেপে কিনে নিয়ে আসি। তাহলে এটাকে আপনি কমন নাউন বলবেন, ভালো কথা, কিন্তু এটা তো আমরা মাইপা আনি বাজার থেকে, মেপে আনি, তাহলে এটা তো কমন নাউন হবে না, ম্যাটেরিয়াল নাউন হবে। তো এখন কথা হইলো এত কাহিনীর তো দরকার নেই আমার, কারণ আর্টিকেল দির পরে আমার একটা নাউন আসছে, এটা অবশ্যই একটা কি নাউন? কমন নাউন। হ্যাঁ দেখেন এটার মানেটা কি বাংলা? ড্রাইভ দ্য নেইল ইনটু দ্য টেবল, মানে টেবিলে পেরেক ঢুকাও, টেবিলে পেরেক ঢুকাও। তাহলে পেরেকের উৎপন্ন মানে উৎপত্তি স্থলটা হচ্ছে আয়রন, যেটা একটা কি নাউন বলেন? যেটা একটা ম্যাটেরিয়াল নাউন। তাহলে আপনি তো খুব ভালো করেই জানেন যে ম্যাটেরিয়াল নাউন থেকে যেটা তৈরি করা হয় ওইটাই তো কমন। কিন্তু আপনার মধ্যে ঝামেলা হতে পারে যে স্যার নেইল তো কমন, ঠিক আছে, কিন্তু নেইল তো আমরা মাপি, তাহলে তো ম্যাটেরিয়াল। হ্যাঁ ম্যাটেরিয়ালও ঠিক আছে, কমনও ঠিক আছে, সবই মানছি। সব থেকে সহজ টেকনিক হইল আর্টিকেল দিয়ে এর পরে বসেছে, তাহলে আর্টিকেল দিয়ে এর পরে নাউন বসলেই ওইটা নিঃসন্দেহে কমন নাউন। আপনারা তো ঝামেলার দরকার নাই, আর্টিকেলের পরে নাউন আছে মানেই ওইটা কমন নাউন, এত কাহিনীর দরকার নাই। আর্টিকেলের পরে একটা নাউন আছে মানেই ওইটা কমন, বুঝতে পারছেন? আর্টিকেলের পরে একটা নাউন আছে মানেই ওইটা কমন, আর্টিকেলের পরে একটা নাউন আছে মানেই ওইটা কমন। যদি গভীরে যাওয়ার কথা বলি, সেটা বললাম একটু আগে যে নেইলটার উৎপন্ন হয়েছে আয়রন থেকে, তাহলে ম্যাটেরিয়াল নাউন দিয়ে আমরা যেটা বানাই সেটা হয়ে যায় কমন। তাহলে অনেকগুলো আয়রন মিলে যেটা হয়েছে তার নাম লোহা, তার নাম পেরেক, তাহলে পেরেকটা কমন। আরেকটা স্টাইল হইলো আর্টিকেলের পরে বসেছে তাই কমন। সবার কি ঠিক আছে? তারপর আসেন 30 নাম্বারটা দেখেন তো, দ্য রাইস অফ দিনাজপুর। খেয়াল করেন, দ্য রাইস অফ দিনাজপুর, একটু বলবেন আমাকে দ্য রাইস অফ দিনাজপুর এটা 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 কোন নাউন? ওই যে আমি বললাম না যে আপনি ম্যাটেরিয়াল নাউন বলেন, আপনি অ্যাবস্ট্রাক্ট নাউন বলেন, আপনি প্রপার নাউন বলেন, আপনি যেই নাউনই বলেন না কেন, আপনি যেই নাউনই বলেন না কেন, সেই নাউনটার আগে যদি আপনি আর্টিকেল দিয়ে বসান তাহলে এটা নিঃসন্দেহে কমন হয়ে যাবে। একদম পাইকারি কথা, সোজা কথা, যে কোনো নাউনের আগে আর্টিকেল বসলেই সেটা কমন। যেমন রাইস, এটা আর্টিকেল বসছে তার আগে, তার এটা কমন নাউন। দ্য রাইস অফ দিনাজপুর, দিনাজপুরকে উদ্দেশ্য করতেছে। সবার কি কমপ্লিট কিনা এতটুকু বলেন? সবাই কি বুঝতে পেরেছেন? সবাই কি এতটুকু বুঝতে পেরেছেন কি না? 30 নাম্বার বুঝতে পেরেছেন তাই না? 31 নাম্বার আসেন তো, 31 নাম্বারটা আসেন দেখেন। 31 নাম্বার, দ্য পুলিশ ডিসপার্সড দ্য ক্রাউড। এই যে ক্রাউডটা কাদের দ্বারা উৎপন্ন হয় বলেন তো? ক্রাউডটা হয় হলো পিপুলদের দ্বারা উৎপন্ন হয়। ক্রাউড শব্দটা পিপুল দ্বারা হয়, পিপুল পিপুল। ক্রাউড শব্দটা উৎপন্ন হয় কোথা থেকে বলেন তো? পিপুল থেকে। হ্যাঁ পিপুল থেকে হয়, পিপুল থেকে হয় তাই না? ক্রাউড শব্দটা কোত্থেকে হয়? পিপুল থেকে। তাহলে অনেকগুলো কমন নাউন, তাহলে পিপুলটা কি বলেন তো আমার একটু আমাকে বলেন, পিপুলটা একটা কমন নাউন না? তাহলে পিপুলটা কমন নাউন। তাহলে আমি বলছিলাম মনে আছে যে কমন নাউনের সমষ্টি, কমন নাউনের যোগফল। তাহলে অনেকগুলো পিপুলটা যদি যোগ করেন দেখবেন তারা প্রচুর পরিমাণ ক্রাউড করতেছে। তাহলে এই যে অনেকগুলো কমন নাউনের দ্বারা যেই কাজটা সংগঠিত হইলো ক্রাউড, তাহলে এই ক্রাউডটা এক ধরনের কালেকটিভ নাউন। কি নাউন বলেন তো? এটা এক ধরনের কালেকটিভ নাউন। কি নাউন বলেন? কালেকটিভ নাউন। কোথায় আছে বাবা? এই যে সি নাম্বার আছে, সি নাম্বার আছে, কালেকটিভ নাউন তাই না? আর্টিকেল দিয়ে পরে, আর্টিকেল দিয়ে পরে কি আছে? ক্রাউড। এখানে আবার ওই নিয়মটা অ্যাপ্লাই করা যাবে না, বুঝতে পারছেন? কারণ এখানে তো কোনো না, এটা কালেকটিভ নাউন, ক্রাউড। দেখেন 31 নাম্বারে এই মাঝে মাঝে কিছু ব্যতিক্রম নিয়ম পেতে পারি আমরা, তার মধ্যে এটা একটা, ঠিক আছে? ওকে 31 নাম্বারটা কালেকটিভ নাউন তাই না? কালেকটিভ নাউন। ওকে নেক্সট চলেন 32 নাম্বার দেখি কতগুলো শেষ করা যায়। কোনটি কালেকটিভ নাউন দেখেন তো, কোনটি কালেকটিভ নাউন? এই বুকস কমন নাউন বাদ, গার্ল কমন নাউন বাদ, সোলজার কমন নাউন, এই যে আছে দেখছেন
কালেকটিভ নাউনের সাথে কখনো এস থাকে না, কমন নাউনের সাথে থাকে। তাহলে দেখেন এটার মধ্যে এস নাই, তবুও এটা কমন। এটার মধ্যে এস আছে, এই জন্য এটা কমন। এটার মধ্যে এস আছে, এই জন্য এটা কমন। এস নাই কোনটার মধ্যে? লাইব্রেরির মধ্যে। ওই যে অনেকগুলা বই মিলা যেটা হয় ওইটার নামই তো লাইব্রেরি। তাহলে লাইব্রেরিটা কি নাউন? লাইব্রেরিটা হচ্ছে কালেকটিভ নাউন। হ্যাঁ, কালেকটিভ নাউন, বুঝতে পারছেন? দা আছে তা কালেকটিভ হবে। সুরিয়া ঐশী, জি, ওই যে কিছু ব্যতিক্রম জিনিস থাকে। সত্যি বলতে এখানে দাটা হলো ক্রাউডের সাথে আছে। বিষয়টা এরকম না যে ক্রাউডের আগে দা বসেছে, দা ক্রাউড দুটো মিলেই মূলত ঘটনাটা ঘটাইছে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। বুঝতে পেরেছেন? হ্যাঁ, বুঝতে পেরেছেন। ওকে, আসেন দেখেন, দ্য জুরি ফাউন্ড, দেখেন দ্য জুরি ফাউন্ড দ্য প্রিজনার গিলটি। এখানে জুরিটা কি? জুরিটা কি বলেন? এই যে দা জুরি, এখানে জুরিটা কি? দা জুরি। দেখেন জুরিটা কি, দেখেন একটু খেয়াল করেন। এটা এক ধরনের কালেকটিভ নাউন। এটা ধরনের কি নাউন? কালেকটিভ নাউন। কেন কালেকটিভ নাউন? আপনারা হয়তো ভাবতেছেন স্যার একটু আগে বললেন আর্টিকেল দির পরে, হ্যাঁ, বা যে কোনো আর্টিকেলের পরে একটা নাউন বসলে কমন নাউন হয়ে যায়। হয়, তবে কিছু তো ব্যতিক্রম নিয়ম থাকে। এখানে দা জুরি দুটো মিলে একটাকে মিন করতেছে, দা জুরি। ঠিক আছে, তো এই যে জুরি, জুরিটা মানে কি? জুরি শব্দের অর্থ কি? এগুলো মুখস্থ করবেন আপনারা, মুখস্থ করছেন আমি জানি। এই বিষয়ে কিন্তু আমি কালেকটিভ নাউনের ক্লাস আলোচনা করছিলাম যে কোনগুলো কালেকটিভ। বিচারক মণ্ডলী, এটা বোঝাই যাইতেছে দা জুরি, জুরি, হ্যাঁ, কালেকটিভ নাউন। বিচারক মণ্ডলী কোথায় আছে? এটা দেখেন বি নাম্বার, বিচারক মণ্ডলী কালেকটিভ নাউন, তাই না? এরপরে আসেন 34 নাম্বার, কোনটি কালেকটিভ নাউন? খেয়াল করেন, জুন মাসের নাম, এটা একটা প্রপার নাউন। মান্থ কমন নাউন। তারপরে কি? এনভেলপ, এটা তো হবেই না। তাহলে উত্তর হবে কি? টিম। এই দেখেন আপনার দিকে অপশনটা চায়া রয়েছে, দেখছেন? আপনার দিকে অপশনটা কি করছে বলেন তো? তাকায় আছে আপনার দিকে, একদম অপশনটা তাকায় আছে আপনার দিকে, একদম অপশনটা তাকায় আছে। কোনটি কালেকটিভ নাউন? একদম টিম। কোনটা বলেন তো? টিম। কোনটি কালেকটিভ নাউন? টিম। ব্যাস, কালেকটিভ নাউনের পূর্বে আর্টিকেল দি বসে, এটা আমরা জানি। তো ওটা বাদ। এখন আপাতত যেটা আছে, জোন তো কমন, মান্থ তো কমন। জোন হচ্ছে প্রপার, মান্থ হচ্ছে কমন, এনভেলপ তো একটা ওয়ার্ড, টিম কি বলেন তো? টিম হচ্ছে একটা কালেকটিভ নাউন, তাই না? ওকে, 35 নাম্বার আসেন, কোনটি কালেকটিভ নাউন? আরেকটা প্রশ্ন আমাকে দেওয়া হয়েছে। দেখেন কমিটি বানানে একটু বানানটা ভুল আছে, COMMITTEE। উত্তর কোনটা হবে? কমিটি। দেখেন উত্তর কোনটা হবে? কমিটি। এ নাম্বার ট্রুথ, এটা হবে না। ব্যাংকও হবে না, তারপরে হারবারও হবে না। উত্তর কি হবে? কমিটি, COMMITTEE। ঠিক আছে, TTEE। ওকে, আর 5টা প্রশ্ন আমরা পড়বো মাত্র। আজকে 40টা পর্যন্তই থাকবো আমরা, বেশি পড়বো না। আসেন, হুইচ গ্রুপ অফ ওয়ার্ডস আর কালেকটিভ নাউন? দেখেন ইউনিটি, পভার্টি, এটা দেখা যায় না, দারিদ্রতা, অ্যাবস্ট্রাক্ট নাউন। টিম, স্টিল, স্টিল ম্যাটেরিয়াল, কিন্তু টিম কি? টিম কালেকটিভ হবে না। মিল্ক, এটা কি? ম্যাটেরিয়াল। ওয়াটারও কি? ম্যাটেরিয়াল, এই জন্য হবে না। তাহলে উত্তর হবে কোনটা? ক্যাটেল অ্যান্ড আর্মি। কি হবে বলেন তো? ক্যাটেল অ্যান্ড আর্মি। ক্যাটেল অ্যান্ড আর্মি, ক্যাটেল মানে হচ্ছে গবাদি পশুর পাল, আর্মি মানে সেনাবাহিনীর দল। ক্যাটেল অ্যান্ড আর্মি, উত্তর কোনটা? বি নাম্বার। এটা ভুল কেন? এটা ভুল হচ্ছে পভার্টি, ইউনিটি, এটা হবে না। স্টিল হবে না, এই জন্য ভুল। টিম হইতো। মিল্ক অ্যান্ড ওয়াটার দুটো মিলেই মূলত ম্যাটেরিয়াল নাউন, তাই না? ওকে, আর মাত্র 4টা প্রশ্ন দেখবো, 3টা। দেখেন কোনটি কালেকটিভ নাউন? নিচের কোনটি কালেকটিভ বলেন তো? আমি বলছিলাম বাসার একটা ছেলের নাম, প্রপার নাউন। ইয়ুথ, অ্যাবস্ট্রাক্ট নাউন। আইল্যান্ড, দ্বীপ, দ্বীপপুঞ্জ, দ্বীপ, এটা তো হবেই না, কমন নাউন। ক্লাস, কালেকটিভ নাউন। বললাম না একটু আগে যে ক্লাস শব্দটা কালেকটিভ, পরীক্ষার মধ্যে প্রচুর আসে এই শব্দটা, যে ক্লাস মানে কি? কালেকটিভ। হিউজ পরিমাণ পরীক্ষা আসে প্রশ্ন। ক্লাস শব্দটা কি নাউন? কালেকটিভ নাউন। আলহামদুলিল্লাহ, ক্লাস শব্দটা কালেকটিভ নাউন, সবাই পারছেন। আর্কিপেলেগো, আর্কিপেলেগো, আর্কিপেলেগো মানে কি বলেন? আর্কিপেলেগো মানে হচ্ছে দ্বীপপুঞ্জ। আর্কিপেলেগো খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আর্কিপেলেগো মানে দ্বীপপুঞ্জ। দ্বীপপুঞ্জ, এটা মুখস্থ করতে হবে। আর্কিপেলেগো মানে কি? আর্কিপেলেগো মানে দ্বীপপুঞ্জ। খেয়াল করেন, আ গ্রুপ অফ আইল্যান্ড, উত্তর কি হবে? সি নাম্বার, আ গ্রুপ অফ আইল্যান্ড। আর্কিপেলেগো মানে হচ্ছে দ্বীপপুঞ্জ। আর্কিপেলেগো মানে কি? দ্বীপপুঞ্জ। তার উত্তরটা হবে আ গ্রুপ অফ আইল্যান্ড। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে 39 আসেন, শাহেদ, হ্যাঁ শাহেদ, এটা শাহেদ ডিড নট জয়েন দ্য আর্মি। এটা আসলে না বোঝার কিছু নাই। হ্যাঁ, ডিড নট আর্মি, ডিড নট আর্মি, এই যে দা আর্মি, দা আর্মি, আর্মি, আর্মি কি নাউন? কালেকটিভ নাউন। একটু আগে বললাম আর্মি কি নাউন? কালেকটিভ নাউন। আর্মি কি নাউন বলেন? কালেকটিভ নাউন।
লাস্ট কোয়েশ্চেন অফ দ্য ডে। যদি আমার ইচ্ছা ছিল প্রায় 80টা কোয়েশ্চেন নিয়ে আজকে কথা বলবো, বাট সময়ের সাথে আমি পেরে উঠলাম না। অনেকক্ষণ যাবৎ ক্লাস নিচ্ছি, প্রায় 8টা থেকে শুরু করেছি, এখন প্রায় 9:45 মতো বাজে মনে হয়, যদি আমি ভুল না করি। প্রায় 9:45 বাজে, একদম পাক্কা 9:45। তার মানে আমরা প্রায় 1 ঘন্টা 45 মিনিট যাবৎ ক্লাস করতেছি। আলহামদুলিল্লাহ, শুকরিয়া, আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞ আমরা যে আপনারা প্রথম থেকে ক্লাস করতেছেন। থ্যাংক ইউ সো মাচ। 40 নম্বর প্রশ্নটা দিয়েই আজকের মতো শেষ করব। এ ড্যাশ অফ ফিশ কি হবে বলেন তো? ফিশ, মাছের ঝাঁক মানে হলো স্কুল, তার মানে কিন্তু কলেজ না। অনেকেই এই অপশনে কলেজ থাকে, তখন বলে স্যার কলেজ কেন হবে না? কারণ কলেজ দ্বারা কোনো কিছুর দল বা সমষ্টিকে বোঝায় না। বোঝায় কিসে দ্বারা বলেন তো? স্কুল দ্বারা। উত্তর কি হবে? স্কুল। ওকে, যাই হোক, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আমি প্রায় 3টা ক্লাস নিয়েছি নাউনের উপরে। সত্যি বলতে অনেক প্রশ্ন আমাদের এখানে দেওয়া আছে, আমরা সবগুলো প্রশ্ন নিয়েই আলোচনা করতে চেয়েছিলাম, বাট সবগুলো প্রশ্ন নিয়ে আলোচনা করার মতো সময় এখন আর নেই। অলরেডি আমরা 2 ঘন্টা, প্রায় অলমোস্ট 2 আওয়ার্স যাবত আমরা ক্লাস করতেছি। ইটস এ গ্রেট অপরচুনিটি ফর মি অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ ফর ইউ গাইজ, কারণ ফ্রি ক্লাসগুলো প্রতিনিয়তই আপনাদের ব্যাপক উপকার আসতেছে। আমি হয়তো অনেক ভালো পড়াই না, কিন্তু যতটুকু পড়াই ততটুকু হয়তো বা আপনাদের কাজে আসবে, এতটুকু আশা করছি। হ্যাঁ, একজন আসলে সবাই তো সবার মতো হয় না, তাই না? তো আমি হয়তো অনেক ভালো পড়াই না, কিন্তু যতটুকু ভালো পড়াই ততটুকু হয়তো বা আপনার কাজে লাগবে ইনশাআল্লাহ তাআলা। অনেকক্ষণ যাবত আপনাদের সাথে ছিলাম, ভালো লাগছে। প্রথম থেকেই আপনারা ক্লাস করেছেন, ক্লাসে অনেক মনোযোগী ছিলেন। ইটস রিয়েলি আ পজিটিভ সাইড ফর ইউ। এটা আপনাদের জন্য একটা ইতিবাচক ব্যাপার আমি মনে করি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ক্লাসটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত করার জন্য এবং ক্লাসটিতে অ্যাক্টিভ থাকার জন্য। আশা করব আপনারা প্রায় সময়ই আমাদের ক্লাসগুলো করবেন। আপনারা চাইলে, আল্লাহ চাইলে আমি আবারও আসবো আপনাদের সাথে ক্লাস নিতে। তানিয়া আফরিন স্যার মাশাআল্লাহ অসাধারণ ক্লাস আমাদের উপহার দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। রুবিনা রবি অসাধারণ ছিল আজকের ক্লাস, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আকলিমা আক্তার অসাধারণ ক্লাস। চাঁদের কন্যা, আপনারা অনেক ভারী কথা বলতেছেন, যেগুলো আসলে আমি নিতে পারবো না। আপনাদের সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই ইতি টানছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই নিজের যত্ন নেবেন। সবাইকে ভালো রাখবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।